ওকে, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হিসাব বিজ্ঞানের ঐতিহাসিক আমরা যদি বলি এমসিকিউ ক্লাস। আজকের ক্লাসে আমরা অলমোস্ট 300+ এমসিকিউ সমাধান করার টার্গেট নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ। সবাই একটু শেষ পর্যন্ত থাকতে হবে আমাদের সাথে। এবং আমরা এই যে পিডিএফটা তোমাদেরকে দিব, এই পিডিএফে আমরা কোনো আনসার রাখবো না, ঠিক আছে? কেন আনসার রাখবো না আমি বলি। তোমাদের প্রত্যেকে যেন ক্লাসে তোমরা থাকো, সেজন্য আমরা এই পিডিএফ এ কোনো আনসার রাখবো না, ঠিক আছে? শেষ পর্যন্ত ক্লাস করতে হবে যদি আনসার সহ পিডিএফটা পেতে চাও, ঠিক আছে? ওকে, তো সবাই একটু দ্রুত কি করো, একটু বন্ধুদেরকে মেনশন করে দাও যারা গতকাল থেকে বা গত পরশুদিন থেকে বলছিলা যে ভাইয়া এমসিকিউ ক্লাস কখন হবে, তাদের জন্য আমরা চলে আসছি এমসিকিউ ক্লাস নিয়ে। একটু তাদেরকে তুমি ধরে নিয়ে আসো, ঠিক আছে? তাদেরকে একটু ডেকে নিয়ে আসো। আমরা হিসাব বিজ্ঞান ক্লাস আমরা একটু সময় নিয়ে শুরু করব। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো এবং লাইভটি যত জায়গায় সম্ভব, তোমার নিজস্ব ওয়াল থেকে শুরু করে যত ফেসবুক গ্রুপ আছে, তোমাদের বন্ধুদের আড্ডার গ্রুপ আছে, চাইলে তুমি তোমার বান্ধবীকে দিতে পারো, বন্ধুকে দিতে পারো, সব জায়গায় একটু শেয়ার করে দাও। আমরা বলেছি যে 1000 শিক্ষার্থী হলে আমরা ইনশাআল্লাহ ক্লাসে শুরু করে ফেলবো। ওকে, তো দেখি, এই আর ইউটিউবের কথা বললেন না, ঠিক আছে? দিয়ে দেবো না। ওকে, সো দেখি আমরা। ওকে ওকে, ঠিক আছে রাফি ইসলাম, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, বাট সেকেন্ড পার্টনার নাই, সরি ফর দ্যাট। ওকে, সো চলো আমরা 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 আরেকটু সবাই একটু বন্ধুদেরকে মেনশন করব, সবাই একটু লাইভটি শেয়ার করব, দেন তারপরে আমরা আজকের এই ম্যারাথন ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসটির মধ্য দিয়ে আমরা অলমোস্ট 300+ এমসিকিউ সমাধান করব এবং যেই 300+ এমসিকিউ সমাধান তোমাদের কাছে আমি শুরুতে দিব না, কারণ তোমরা সমাধান পেলে আর ক্লাস করবে না। তো শেষ পর্যন্ত থাকতে হবে যদি তুমি এটা সমাধান পেতে চাও। ক্লাসেই সমাধান নাও না ভাই, বাসায় সমাধান নিয়ে কি করবা? তুমি ক্লাসে আমার কাছ থেকে সমাধান নাও এবং সেটা নোট করো, পরে পিডিএফ পেলে জাস্ট পড়ে ফেলবা। বুঝতে পেরেছো? জাস্ট নোট করো, পিডিএফ পেলে পরবর্তী তুমি পড়ে ফেলবা। ওকে, আমরা বলেছি আমরা 1000 শিক্ষার্থী ছাড়া আজকে ক্লাস করব না, ঠিক আছে? সবাই নিজ নিজ দায়িত্বে 1000 শিক্ষার্থীকে তুমি এখানে নিয়ে আসবা, ঠিক আছে? আমরা 1K ছাড়া আজকে ক্লাস শুরু করব না, ঠিক আছে? ওকে, এই তার অল্প কিছু, আমাদের 950+ হয়ে গিয়েছে, আর অল্প কিছু শিক্ষার্থী হলে আমরা ক্লাসকে শুরু করব। ওকে, খাদিজা আক্তার, তোমার গালিব স্যারকে মিস করছো, আমি তোমার গালিব স্যারকে নিয়ে আসছি, দেখো, আশা করি তুমি এখন থেকে আর মিস করবে না, ঠিক আছে? ওকে, তোমাদের ওকে, আমাদের 1K হয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে, তোমরা আরেকটু শেয়ার করো, দেখি কতটুকু শেয়ার করতে পারো। তোমাদের গালিব ভাই তোমাদের জন্য কিছু কথা বলবে, একটু তার কথা মন দিয়ে শুনো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাইয়া তো তোমাদের সময় বেশি নিই না, আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। যে বিষয়টি ভাইয়া তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানে কোনোভাবেই A+ মিস করা যাবে না। যেহেতু গত 3 দিন ধরে ভালোভাবে পড়েছো, আজকে আমরা জাস্ট হচ্ছে এমসিকিউ গুলো, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছে যে ভাইয়া টপ এমসিকিউ গুলো আমাদের সলভ করা প্রয়োজন, আমরা ম্যাথ ভালো করে পারি এবং আমরা প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে পারবো। সো সেই আলোকে আমরা টপ এমসিকিউ ক্লাস নিচ্ছি এবং আশা করা যায় এখান থেকে মোটামুটি ভালো কমন পাবা। আবার বলে দিচ্ছি, হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্র তোমাদের সবার সাথে কিন্তু আগামীকাল থেকে আবারও দেখা হবে এবং আমরা চমৎকার হইতে হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্র করব। এবং এখানে কিন্তু আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, তোমাদের ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিন্যান্স প্রত্যেকটি বিষয়ে আমরা এইভাবে মেগা ক্লাস নিয়ে প্রস্তুতি শেষ করে দেবো। আচ্ছা, যে বিষয়টি তোমাদের সাথে বলতে চাচ্ছি, এই যে তোমাদের এক্সাম যে চলছে, এক্সাম চলাকালীন তোমরা আমাদের যে টার্গেট ডিউ যে চ্যালেঞ্জ স্কোয়াড আছে, টার্গেট ডিউ চ্যালেঞ্জ স্কোয়াডে ভর্তি হলে, এখন তোমরা যদি ভর্তি হও,
6,000 টাকার কোর্স মাত্র 2999 টাকায় ভর্তি হতে পারবা। আর আমাদের যেই তথ্য সমৃদ্ধ টেকনিক সম্বলিত যে শীটগুলো আছে সেগুলো যদি তোমরা নিতে চাও তাহলে 3500 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। অনেক বেশি তোমাদের মিস করেছি। টেক লাভ এবং ভালো থাকো, সুস্থ থাকো। প্রত্যেকেই চমৎকার হইতে একটু বেশি সময় দিয়ে বেশি করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো। এই যে আমাদের যে টিচার প্যানেল তোমরা আশা করছি দেখেছো, প্রত্যেকটি টিচার অনেক বেশি সময় দিয়ে এবং অনেক বেশি আন্তরিকতা নিয়ে তোমাদেরকে পড়াবেন। আশা করছি ইনশাল্লাহ তোমরা আমাদের প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা এবং আশা ভালোবাসা রাখতে পারো। দেখা হবে তোমাদের সবার সাথে আমাদের টার্গেট ডিউ যে তোমাদের ব্যবসা শাখার যে স্কোয়াড চ্যালেঞ্জ স্কোয়াড সি ইউনিট যেটা আছে সেখানে তোমাদের সবার সাথে দেখা হবে। আজকের ক্লাসটি উপভোগ করো, সঠিক উত্তর দাও, যত প্রশ্ন আছে প্রশ্নগুলো করো। যারা এখনো শেয়ার করেনি শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, সো তাহলে চলো আমরা আর দেরি করব না, আমরা ক্লাসটি শুরু করে দেবো ইনশাল্লাহ। আমরা আমাদের প্রথম স্লাইডে চলে যাচ্ছি। সো তোমরা একটু আমার সাথে প্রত্যেকেই চেষ্টা করবে বুঝে আনসার করতে। হ্যাঁ, অন্যেরটা দেখে ভাইয়া তোমরা আনসার করবে না। ওকে, সো চলো আমি শুরু করছি আমাদের প্রথম নাম্বার এমসিকিউ দিয়ে। ওকে, সো আমরা এখানে যতগুলো জিনিস আছে সবগুলোই আমরা কিন্তু কোনো না কোনো বোর্ডে আসা এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস আমাদের বোর্ডে আসা এবং প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সো প্রত্যেকে আমার সাথে একটু আনসার করবে। তোমরা শুরুতেই 1 নাম্বার প্রশ্নটা একটু আনসার করো আমার সাথে, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2024-এর, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2024-এর। আমাদের এটা আনসার কি হতে পারে বলেছে, কোনটি লেনদেন নয়। ওকে, আমরা কিন্তু ভাইয়া এগুলো ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে কোনগুলো শুধুমাত্র ঘটনা এবং কোনটা লেনদেন নয়, আমরা কিন্তু দেখেছি এগুলো। একটু তোমরা সবাই শেয়ার করে দাও তো আরেকবার, প্লাস তোমরা আনসার করতে থাকো। ওকে, সামিরাকে ভুলে যাও, আনসার করতে থাকো প্লিজ। অন্যান্য কোনো কথা বলবেন না, শুধুমাত্র ক্লাসে জাস্ট আনসার কমেন্ট করবেন। ঠিক আছে, আমি আপনাদের থেকে শুধু আনসার চাইবো, আর অন্য কিছু আমি চাইবো না আপনাদের থেকে। ঠিক আছে, ওকে, সবাই একটু আনসার করো তো, একের কি হতে পারে, সবাই একটু আনসার করো। ওকে, আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকে আনসার করছে। একের ক নাম্বার। ওকে, আনাস বিন সাইমন, নেহা আক্তার, সামুন ইসলাম। ওকে ফাইন, শিপা রহমান, সাইদ, আয়ান জাইফ আছে, অহনা সাহা রয়েছে। ওকে, তো এই যে দেখো এরকম কিন্তু প্রশ্ন আমাদের আসে যে কোনগুলো আসলে লেনদেন নয় বা কোনটা লেনদেন। এগুলো দেখতে মনে হতে পারে খুবই সহজ, বাট দেখো অলরেডি বোর্ডে চলে আসছে। তাহলে দেখো আমরা কখনোই কি করি না, পণ্য ফরমায়েশ প্রদান, এই ফরমায়েশ অথবা অর্ডার এটাকে কিন্তু কখনোই আমরা কি বলি না ভাইয়া, আমরা লেনদেন বলি না। এটা শুধুমাত্র একটি ঘটনা। ওকে, অফিস ভাড়া প্রদান করা এটি লেনদেন, নগদে আয়কর পরামর্শ প্রদান করেছো, টাকা নিয়েছো নগদে, এটি লেনদেন, অগ্রিম এবার মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে এটা তোমার জন্য একটা ব্যয় হিসাব, তো এটিও তোমার জন্য একটি লেনদেন। ঠিক আছে, কোন প্রকার তোমার পরামর্শ উইদাউট পেমেন্ট, কোন ধরনের অর্ডার, কোন ধরনের ফরমায়েশ, কোন ধরনের চুক্তি, এগুলো কখনো লেনদেন হতে পারে না। ওকে, আচ্ছা আমরা চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার আমাদের এমসিকিউতে। দেখো দ্বিতীয় নাম্বার এমসিকিউতে কি আছে, যেটি ছিল রাজশাহী বোর্ড 2024-এর। কি বলেছে, নিচের কোন নগদে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন ঘটায়। আচ্ছা, সহজ কথা হচ্ছে যে আর্থিক অবস্থার কাঠামোগত পরিবর্তন তোমরা জানো পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন, আরেকটা হচ্ছে কি বলতো, নিট পরিবর্তন। ওকে, সো গুণগত বা কাঠামোগত পরিবর্তন মানে আমি যদি বলি a = l + o, এটার যে কোনো এক পাশকে প্রভাবিত করবে। ঠিক আছে, যে কোনো একটা পাশকে প্রভাবিত করবে ভাইয়া। তাহলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন মানে হচ্ছে এটা যে কোনো একটা পাশকে কি করবে, যে কোনো একটা পাশকে প্রভাবিত করবে। ওকে ফাইন, তাহলে এখন আসো, জীবন বীমার প্রিমিয়াম প্রদান, বেতন প্রদান, নগদে বিক্রয়, নগদে সম্পদ ক্রয়, আনসার কোনটা হতে পারে একটু বলো। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের লাইভে অলরেডি 1400+ স্টুডেন্ট যুক্ত হয়েছে তোমরা। সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাইয়া, তোমরা সবাই আরেকটু লাইভটি ক্লাসটি কি করো, শেয়ার করে দাও। জাস্ট দেখতে চাই যে 1500+ তোমরা করতে পারো কিনা। ঠিক আছে, আমরা তো বলেছি আজকে প্রায় 300+ এমসিকিউ সমাধান করব, যেটার মধ্যে দিয়ে তোমার এমসিকিউর ভীতি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে দেখো
এখানে আমাদের বলা হয়েছে জীবন বীমার প্রিমিয়াম প্রদান, বেতন প্রদান, নগদে বিক্রয় এবং হচ্ছে নগদে সম্পদ ক্রয়। ভাইয়া এখানে আনসার হচ্ছে আমার ঘ নাম্বার। কেন আনসার ঘ নাম্বার? এখানে একবার সম্পদ বাড়তেছে, একবার সম্পদ কমতেছে। দেখো নগদের সম্পদ ক্রয় করার কারণে সম্পদ একবার বেড়ে যাচ্ছে, সম্পদ একবার কমে যাচ্ছে। তো সম্পদ কমা সম্পদ বাড়া এটা একটা পাশকে প্রভাবিত করছে, আর বাকি যে তিনটা সেটা উভয় পাশকে প্রভাবিত করছে। সেজন্য আনসার হচ্ছে আমার ঘ নাম্বার। ওকে ফাইন, অলরেডি আমাদের 1500 রান। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের ক্লাসে তোমরা যা দেখিয়েছো, তোমাদের কাছে আমি অসংখ্য কৃতজ্ঞ যে তোমরা আজকে আমার ক্লাসে একসাথে 1500+ স্টুডেন্ট ক্লাস করছো। এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। ওকে সো আসো তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? এখানে আনসার পাচ্ছি হচ্ছে আমরা এই ঘ নাম্বার। ওকে আচ্ছা, এরপরে চলো আমরা পরেরটাতে চলে যাই। 3 নাম্বার দেখো, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2024, যশোর বোর্ড 2024-এ, এটি আসছিল যশোর বোর্ড 2024-এ। কি বলেছে? প্রতিটি লেনদেন 2 বা ততোধিক হিসাবকে প্রভাবিত করে। এই নিয়মটি নিচের কোন হিসাবের ধারণা? আচ্ছা, প্রতিটি লেনদেন তোমরা জানো 2 বা ততোধিক হিসাবকে প্রভাবিত করে। এই নিয়মটি নিচের কোন হিসাবের ধারণা বলো, বা নিচের কোন হিসাব ধারণা অনুযায়ী করা হয়? এটা বলছে আমাকে যে প্রত্যেকটা লেনদেন আমার কি হবে, 2 বা ততোধিক হিসাবকে প্রভাবিত করবে। তাহলে এটা কোন ধারণা অনুযায়ী আসছে? যশোর বোর্ড 2024। ওকে, তোমাদের যেহেতু এই নীতিমালার চ্যাপ্টারটি নাই, তারপরেও কিন্তু সেখান থেকে প্রশ্ন আসে তোমাদের, ঠিক আছে? তোমাদের কিন্তু নীতিমালার চ্যাপ্টারটি নাই, তারপরেও কিন্তু আমাদের এখান থেকে প্রশ্ন আসে। তো এখানকার আনসার হচ্ছে আমরা যদি দ্বৈত সত্তা নীতি, ঠিক আছে, দ্বৈত সত্তা নীতি অনুযায়ী আমরা কি করি? আমরা বলি যে 2 বা ততোধিক হিসাবকে প্রভাবিত করতে পারে প্রতিটি লেনদেন। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে চলো আমরা যাই সামনের দিকে। নিচের কোনটি অনগত লেনদেন? ময়মনসিংহ বোর্ডে আসছে। অনগত লেনদেন বলতে কি বোঝায় ভাইয়া? দেখো অনগত লেনদেন বলতে আসলে কি বোঝায়? যেখান থেকে তুমি বর্তমানে কোনো সুবিধা পাবা না এবং ভবিষ্যতেও কোনো সুবিধা পাবা না। ঠিক আছে, বর্তমানেও কোনো সুবিধা পাবা না, আবার ভবিষ্যতেও কোনো সুবিধা পাবা না। এটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো? আমরা বলবো অনগত লেনদেন। ঠিক আছে, এটাকে কি বলবো আমরা? অনগত লেনদেন। তাহলে আনসার একটু বলো তো, আনসার কি হতে পারে একটু বলো। নিচের কোনটি অনগত লেনদেন? নিচের কোনটি অনগত লেনদেন? প্রদত্ত বেতন, প্রদত্ত বার্তা, প্রদত্ত সুদ নাকি প্রদত্ত কমিশন? একটু বলো। ওকে একটু বলো। থ্যাংক ইউ আয়েশা সিদ্দিকা, সঠিক উত্তর দিয়েছো তুমি। হ্যাঁ, যথার্থ যথার্থ লোককে যথার্থ কথা বলতে পেরেছো। ওকে, তাহলে এখন দেখো নিচের কোনটি অনগত লেনদেন। তাহলে আমি বলেছি ভাইয়া, যেই লেনদেন থেকে আমি বর্তমানে কোনো সুবিধা পাবো না এবং ভবিষ্যতে কোনো সুবিধা পাবো না, সেটাকে বলা হয় অনগদ। কি বলা হয়? অনগদ। এখানে প্রদত্ত বেতন এটা হবে না, প্রদত্ত সুদ এটা হবে না, প্রদত্ত কমিশন এটাও হবে না। আনসার হচ্ছে প্রদত্ত বার্তা। আমরা বার্তাকে বলি হচ্ছে অনগত লেনদেন। আমরা বার্তাকে বলি অনগত লেনদেন। ঠিক আছে, 4-এর আনসার হচ্ছে আমার কি হবে বলতো? 4-এর আনসার হচ্ছে আমাদের খ নাম্বার, প্রদত্ত বার্তা। ওকে জি, সঞ্জিদা বিসমি সঠিক আনসার করেছে। আয়েশা সিদ্দিকা, জেরিন তাসলিম, তোমরা সঠিক আনসার করেছো। ফাইন। এরপরে চলো আমরা 5 নাম্বারে চলে যাই। 5-এ কি বলছে দেখো তো। দেখো 5-এর প্রশ্নটি অনেকগুলো প্রতিষ্ঠানে আসছে। এক হচ্ছে বরিশাল বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে। 21, 23, 24। ওকে, বলছে কোনটি ব্যবসায়ের অনগত লেনদেন? আবারও সেম প্রশ্ন বলছে, কোনটি ব্যবসায়ের অনগত লেনদেন? ঠিক আছে, অবচয়, বিজ্ঞাপন, কমিশন, ভাড়া। অবচয়, বিজ্ঞাপন, কমিশন, ভাড়া। দেখো আমাদের 5-এর আনসার কি হতে পারে একটু আমাকে বলো তো ভাইয়া। আমাদের 5-এর আনসার কি হতে পারে একটু বলো তো। আমি একটু তোমাদেরকে অনগত লেনদেনগুলো লিখে দিচ্ছি। আমরা যদি অবচয় বলি, এটা একটি অনগত লেনদেন। আমরা যদি অবলোপনের কথা বলি, এটি একটি অনগত লেনদেন। আমরা যদি অবক্ষয়ের কথা বলি, এটি একটি অনগত লেনদেন। আমরা যদি বলি শূন্যীকরণ, অবক্ষয়ের আরেক নাম হচ্ছে শূন্যীকরণ, এটি একটি আমাদের হচ্ছে অনগত। দেন আমরা বার্তার কথা যদি বলি, এটি একটা হচ্ছে আমাদের কি বলতো অনগত লেনদেন। তাহলে 5-এর আনসার দেখতে পাচ্ছ, সেটা কি হবে? অবচয়। কি হবে বলতো? অবচয়। ওকে, তো 5-এর আনসার হচ্ছে আমাদের ক নাম্বার। 5-এর আনসার হচ্ছে আমাদের ক নাম্বার। ফাইন। আচ্ছা, এবার আসো আমরা একটু পরেরটাতে চলে যাই। আমরা একটু পরেরটাতে চলে যাই, যেটি আসছে হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2023 সালে। হ্যাঁ, রাজশাহী বোর্ড 2023-এ কি আসছে বলতো? যে ঘটনা ও লেনদেন একই অর্থবোধক, একই অর্থবোধক নয়, একটি আরেকটির পরিপূরক,
উভয়টি আলাদা হিসাব। একটু আমাকে বলো তো, একটু আমাকে বলো ভাইয়া, 6 আনসার কি হতে পারে? ঘটনা ও লেনদেন, রাজশাহী বোর্ড 2023 কি হতে পারে বলো? একই অর্থবোধক নাকি একই অর্থবোধক নয়, নাকি আরেকটি পরিপূরক, নাকি হচ্ছে উভয়টি আলাদা হিসাব? একটু বলো 6 আনসার কি হতে পারে? দেখি কি আনসার বলতে পারো। 6, ওকে, হ্যাঁ 5 সবাই বলছো ক, ওকে ফাইন, 5 ডান। 6 বলো। 6 কথা একটু বলে দাও। ওকে, 6 অনেকে বলেছে খ নাম্বার, একই অর্থবোধক নয়। আচ্ছা, ঘটনা ও লেনদেন দুটো তো ভাই একই অর্থবোধক, এটা হতেই পারে না। ঘটনা আলাদা, আমাদের লেনদেন আলাদা। আচ্ছা, উভয়টি আলাদা হিসাব। ওকে, উভয়টি আলাদা হিসাব, এটা ঠিক আছে। আমাদের ঘটনা লেনদেন কিন্তু উভয়টি আলাদা হিসাব। আচ্ছা, একটি আরেকটির পরিপূরক। আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি বলি ভাইয়া ঘটনা নেই, তাহলে কি আমার লেনদেন আসবে? এই আমাকে একটু বলো, ঘটনা নেই তাহলে কি লেনদেন আসবে? না ভাইয়া, ঘটনা থাকলেই শুধুমাত্র লেনদেন আসবে, আর যেগুলো লেনদেন সেগুলো আমাদের প্রত্যেকটাই কি এক একটা কি ঘটনা থেকে আসা। তাহলে আমরা কি বলতে পারি? একটি আরেকটির পরিপূরক বলতে পারি। ঘটনা না থাকলে কখনো কি আসবে না? ঘটনা না থাকলে কখনই লেনদেন আসবে না। ঘটনা না থাকলে কখনই কি আসবে না? লেনদেন আসবে না। সো আনসার হচ্ছে আমার এখানে গ নাম্বার, একটি আরেকটির পরিপূরক। আচ্ছা, তারপরে চলো আমরা চলে যাব হচ্ছে 7 নাম্বার, কুমিল্লা বোর্ড 2023। 7 নাম্বার, কুমিল্লা বোর্ড 2023, নিচের কোনটি লেনদেন নয়? নিচের কোনটি লেনদেন নয় বলো? ব্যক্তিগত ব্যবহারের জন্য, ব্যক্তিগত ব্যবহারের জন্য কলম ক্রয়, ব্যক্তিগত ব্যবহারের জন্য কলম ক্রয়, তারপর হচ্ছে বেতন পরিশোধ, পণ্য ক্রয়, ক্রয় ফেরত এবং হচ্ছে অবচয়। কোনটা হতে পারে বলো? কোনটা হতে পারে বলো? ব্যক্তিগত ব্যবহারের জন্য কলম ক্রয়, তারপর হচ্ছে বেতন পরিশোধ। এখানে তোমরা জানো যে ভাই বেতন পরিশোধ অবশ্যই আমার জন্য কি হবে বলো তো? বেতন পরিশোধ অবশ্যই লেনদেন, অবচয় অবশ্যই লেনদেন, ক্রয় ফেরত অবশ্যই লেনদেন। তাহলে ব্যক্তিগত ব্যবহারের জন্য কলম ক্রয় এটা কোনো লেনদেন নয়, এটা শুধু একটা ঘটনা। কারণ আমরা সবকিছু করব কিসের পার্সপেক্টিভ থেকে? সবকিছু করব হচ্ছে আমরা ব্যবসার পার্সপেক্টিভ থেকে, ঠিক আছে? সবকিছু করব কিসের পার্সপেক্টিভ থেকে? ব্যবসার পার্সপেক্টিভ থেকে। তাহলে আনসার হচ্ছে আমাদের ক নাম্বার, ব্যক্তিগত ব্যবহারের জন্য কলম ক্রয়। ওকে, ব্যক্তিগত ব্যবহারের জন্য কলম ক্রয়, ফাইন। আচ্ছা, পরেরটাতে আসো। এখানে কিছু বানান মিস্টেক হয়ে যায়, শব্দ তোমাদের মাজার ভাইয়ের, বুঝছো? শব্দ মাজার ভাইয়ের। ওকে, দেখো লেনদেন সম্পর্কে কোনটি সঠিক? লেনদেন সম্পর্কে কোনটি সঠিক? কুমিল্লা বোর্ড 2023 দেখেছো? এই একটা মাত্র ফার্স্ট চ্যাপ্টার, তোমাদেরকে বলেছিলাম এখান থেকে প্রত্যেকটা বোর্ডে সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ আসে। তার প্রমাণ তুমি পাচ্ছ ভাইয়া। জাস্ট একটা চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, এখান থেকে প্রতি বছর সর্বোচ্চ সংখ্যক প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন হবে এমসিকিউ, ঠিক আছে? আচ্ছা, দেখো বলছে লেনদেন সম্পর্কে কোনটি সঠিক নয়? সম্ভাব্য ঘটনা, ঐতিহাসিক ঘটনা, নির্ভরশীল ঘটনা, শর্তাধীন ঘটনা। বলো লেনদেন সম্পর্কে কোনটি সঠিক নয়? লেনদেন কি কখনো সম্ভাব্য ঘটনা হতে পারে ভাইয়া? লেনদেন কি কখনো সম্ভাব্য ঘটনা হতে পারে? না, লেনদেন কখনো কি হতে পারে না? সম্ভাব্য ঘটনা হতে পারে না। আমরা ঐতিহাসিক ঘটনাকে বলতে পারি, শর্তাধীনকে বলতে পারি, আমরা নির্ভরশীলকে বলতে পারি, ঠিক আছে? তাহলে 8 আনসার কি হতে পারে বলো? সম্ভাব্য ঘটনা, ঐতিহাসিক ঘটনা, নির্ভরশীল ঘটনা, নাকি শর্তাধীন ঘটনা? 8 কি হবে বলো? লেনদেন সম্পর্কে কোনটি সঠিক? সঠিক বলছে, সঠিক লেনদেন হচ্ছে আমাদের গ নাম্বার, নাকি? এখানে বলছে প্রশ্নটা একটু বুঝো, লেনদেন সম্পর্কে কোনটি সঠিক, মানে সঠিক বলছে। সঠিক কোনটা হবে? গ নাম্বার হবে। কোনটা হবে? 8 গ নাম্বার, নাকি হচ্ছে খ নাম্বার, নাকি ক নাম্বার, নাকি হচ্ছে ঘ নাম্বার? ওকে, 8 অনেকে বলছেন ক, অনেকে বলছে খ, অনেকে বলছে গ। আমরা লেনদেন সম্পর্কে সঠিকের ক্ষেত্রে আমরা নিতে পারি কোনটাকে বলো? ওকে, তোমাদের এত এত মিক্সিং আনসার। কুমিল্লা বোর্ডে যারা আছো, এই কুমিল্লা বোর্ডে যারা আছো তোমরা কি মনে করছো বলো? তোমাদের কাছে কি মনে হচ্ছে এটা আনসার কি হতে পারে? কোনটা সম্পর্ক সঠিক? হ্যাঁ, আমরা বলতে পারি কি বলো? ঐতিহাসিক কোনো ঘটনা তো হতে পারে না। ওকে, তারপরে আমরা যদি বলি সম্ভাব্য ঘটনা হতে পারে না, তারপরে শর্তাধীন ঘটনা হতে পারে না, তাহলে আনসার হচ্ছে এখানে গ নাম্বার, নির্ভরশীল ঘটনা। আনসার গ নাম্বার, নির্ভরশীল ঘটনা। আমরা নির্ভরশীল ঘটনাকে লেনদেন বলি, তাই না? যেটাকে আমরা শিওর জানি। আচ্ছা,
এবার আসো, নিচের কোনটি অনগদ লেনদেন? হয়ে গেছে আনগদ লেনদেন। ওকে, একটু মনে করে নাও অনগদ লেনদেন। নিচের কোনটি অনগদ লেনদেন? সিলেট বোর্ড 22, দিনাজপুর 24 এবং 23-এ আসছিল। তোমরা একটু আগে সমাধান করেছো, সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। একটু আগে সমাধান করেছো প্রদত্ত বার্তা, ঠিক আছে? ওকে, তারপরে চলো 9 নাম্বার। 9 নাম্বারে কি বলেছে? এটা একটা বহুপদী প্রশ্ন। আরে মাজার ভাই রে, এটা একটা বহুপদী প্রশ্ন। এটা হচ্ছে আই, এটা হচ্ছে ডাবল আই, এটা হচ্ছে ট্রিপল আই। হ্যাঁ, আই ডাবল আই ট্রিপল আই। দেখো, অদৃশ্যমান লেনদেন হলো, অদৃশ্যমান লেনদেন হলো, অদৃশ্যমান লেনদেন হলো আচ্ছা দেখো, তাহলে এখানে অদৃশ্যমান লেনদেন কি বলতো? এটা আসছে ময়মনসিংহ বোর্ড 2023-এ। সবাই একটু আনসার করো তো, 10-এর কি হবে ভাইয়া? সবাই একটু আনসার করো তো, 10-এর কি হবে? আসবাবপত্র ক্রয় 5,000 টাকা, ইজারা সম্পত্তির অবলোপন 3,000 টাকা, সুনামের অবলোপন 5,000 টাকা। তাহলে অদৃশ্যমান লেনদেন কোনটা হবে? আসবাবপত্র ক্রয় কি অদৃশ্যমান লেনদেন? না, এটা তো দৃশ্যমান লেনদেন। ইজারা সম্পত্তির অবলোপন অদৃশ্যমান, সুনামের অবলোপন অদৃশ্যমান। তার মানে উত্তর হচ্ছে আমার 2 আর 3, অর্থাৎ গ নাম্বার। উত্তর হচ্ছে কি ভাইয়া? গ নাম্বার, 2 আর 3। আসবাবপত্র কখনোই অদৃশ্যমান হতে পারে না, এটা সর্বদা দৃশ্যমান। ওকে, তাহলে এখানে গেল 2, 3। এরপরে আসো, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়তে এই প্রশ্ন বারবার আসে। চট্টগ্রাম বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে, বরিশাল বোর্ডে আসছে। বলেন, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটা? আমরা কোনটা ছাড়া হিসাব বিজ্ঞানকে কল্পনা করতে পারি না? আমরা কোনটাকে ব্যতীত হিসাব বিজ্ঞানকে কল্পনা করতে পারি না? বলো, হিসাব বিজ্ঞানকে কোনটা ছাড়া কল্পনা করা যায় না? সবাই একটু আনসার করো তো। অপশন রয়েছে চালান, ক্যাশ মেমো, লেনদেন, ভাউচার। ওকে, 11 নম্বর কি হবে বলো? চালান হচ্ছে আমার পণ্য ক্রয় বিক্রয়ের উৎস দলিল। পণ্য ক্রয় বিক্রয়ের হচ্ছে উৎস দলিল কি বলতো? উৎস দলিল হচ্ছে চালান। এটা হচ্ছে চালানের ব্যাপার। পণ্য ক্রয় বিক্রয়ের উৎস দলিল হচ্ছে আমাদের চালান। ক্যাশ মেমো হচ্ছে যখন আমি নগদে পণ্য ক্রয় বিক্রয় করি, সেই নগদে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে আমাদের ক্যাশ মেমো কাজে আসে। তারপরে ভাউচার, ভাউচার হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার, জার্নাল ভাউচার। সকল ব্যয় সমূহ লিপিবদ্ধ করা হয় ডেবিট ভাউচারে, সকল আয় সমূহ ক্রেডিট ভাউচারে। আর আরেকটা ভাউচার রয়েছে জার্নাল ভাউচার, যেখানে কি করা হয় ভাইয়া? সমস্ত অনগদ লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়। ওকে, সমস্ত অনগদ লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা হয়। আচ্ছা, তাহলে এখানে অবশ্যই আনসার কি বলতো? লেনদেন। আনসার হচ্ছে লেনদেন, ঠিক আছে? লেনদেন যেখানে, হিসাব বিজ্ঞান সেখানে। যেখানে লেনদেন নাই, সেখানে হিসাব বিজ্ঞানের কথা চিন্তাও করা যাবে না। ওকে, আচ্ছা, এরপরে আসো, এখানে আসো ঢাকা বোর্ড 2024। এই ঢাকা বোর্ডের বাসিন্দারা খেয়াল করো, ঢাকা বোর্ডের বাচ্চা কাচ্চারা খেয়াল করো। প্রশ্ন হচ্ছে হিসাব বিজ্ঞান হলো, হিসাব বিজ্ঞান কি বলতো? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি হিসাব ব্যবস্থা, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য ব্যবস্থা, হিসাব বিজ্ঞান হচ্ছে নিরীক্ষা ব্যবস্থা, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি বিবরণী ব্যবস্থা। বলো আনসার কি হবে? সবসময় মনে রাখতে হবে, হিসাব বিজ্ঞানকে বলা হয় ইনফরমেশন সিস্টেম। ইনফরমেশন সিস্টেম, ভাইয়া কথাগুলো মনে রাখো। ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে? ইনফরমেশন সিস্টেম, যার বাংলা হচ্ছে তথ্য ব্যবস্থা। ঠিক আছে, কি বলা হয়? তথ্য ব্যবস্থা। আবার হিসাব বিজ্ঞান হচ্ছে আমাদের ব্যবসায়ের ভাষা। হিসাব বিজ্ঞান হচ্ছে আমাদের ব্যবসায়ের কি বলতো? ভাষা, ঠিক আছে? ওকে, হিসাব বিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের ভাষা, এটাকে ইনফরমেশন সিস্টেম অথবা তথ্য ব্যবস্থা বলা হয়। তাহলে হিসাব বিজ্ঞান হলো আমাদের একটা তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান হচ্ছে আমাদের একটি তথ্য ব্যবস্থা। ওকে, ফাইন। এরপরে চলো, হিসাব বিজ্ঞানকে ব্যবসার কি বলা হয়? একটু আগে বলছি। হিসাব বিজ্ঞানকে ব্যবসার কি বলা হয়? আমি একটু আগে বলছি। রাজশাহী বোর্ডের পোলাপান একটু খেয়াল করে দেখো, বাচ্চা কাচ্চারা যারা রাজশাহী বোর্ডে পরীক্ষা দিবা, হিসাব বিজ্ঞানকে ব্যবসার কি বলা হয়? ভাইয়া একটু আগে বলছে হিসাব বিজ্ঞানকে ব্যবসার ভাষা বলা হয়। কি বলা হয়? ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা। ল্যাঙ্গুয়েজ অথবা ভাষা। ওকে, এরপরে চলো 14 নম্বরে খেয়াল করে দেখো, বলছে আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? কুমিল্লা বোর্ডে যারা আছো, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি কোথায়? ভেনিসে, রোমে, নাকি ব্যাবিলনে, নাকি প্যারিসে? বলো, ভেনিসে, রোমে, ব্যাবিলনে, নাকি প্যারিসে? তোমরা সবাই জানো
যে আধুনিক হিসাব বিজ্ঞান এসেছিল 1494 সালের 10 নভেম্বর সুম্মা দে অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনে অ্যাট প্রপোর্শনালিটি গ্রন্থ থেকে, যেটা জনক হচ্ছে লুকা প্যাসিওলি। কে বলতো? লুকা প্যাসিওলি। সে কোথাকার বাসিন্দা ভাইয়া, বা কোথায় এটা সর্বপ্রথম প্রকাশ হয়েছে? ইতালির ভেনিস শহরে। তাহলে এখানে আনসার কি বলতো? ভেনিস। ইতালির ভেনিস শহরে মানে কি? আনসার ভেনিস। ওকে, তারপরে চলেন 15 নাম্বার। আচ্ছা, এখানে একটু মিস্টেক আছে 15 নাম্বারে, এখানে টাইপিং মিস্টেক আছে। চলো আমরা এটাকে একটু স্কিপ করি, 16 নাম্বারে চলে যাই। মৌলিক হিসাব সমীকরণ। মৌলিক হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর প্রতিষ্ঠিত? বলো। রাজশাহী বোর্ড 23 আসছে, কুমিল্লা বোর্ড 22 আসছিল। দেখো তাহলে বোর্ড প্রশ্ন তোমরা বলো কমন পড়ে কিনা। যারা বোর্ড প্রশ্ন পড়বা দেখবা যে এই 30টার মধ্যে 15 থেকে 20টার মধ্যে বোর্ড কোশ্চেন থেকে রিপিট আসছে। আর যদি সর্বোচ্চ কমন পেতে চাও তাহলে বোর্ডের প্রশ্নগুলোর আশেপাশে রিলেটেবল যে প্রশ্ন সেগুলো পড়লেই হয়ে যাবে, যা আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে তোমাকে বলে দিচ্ছি, অর্থাৎ অপশনগুলোকে তোমার আমি ব্যাখ্যা করে দিচ্ছি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে দেখো মৌলিক হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানের কোন ধারণার উপর প্রতিষ্ঠিত? হিসাব সমীকরণ কি ভাইয়া? a = l + ওই। মৌলিক হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, যার উপাদান কয়টা? যার উপাদান হচ্ছে আমাদের 3টা। কয়টা? 3টা। যদি বলে বর্ধিত উপাদান কয়টা বা বর্ধিত সমীকরণের উপাদান কয়টা, তখন হয়ে যাবে 6টা। ঠিক আছে? আচ্ছা, এখানে আমার হিসাবকাল ধারণা হবে না, মিলকরণ হবে না, চলমান হবে না। আনসার হচ্ছে সত্তা ধারণা। আনসার হচ্ছে সত্তা ধারণা। সবাই একটু ভালো করে বুঝে নাও, আনসার হচ্ছে ভাইয়া সত্তা ধারণা। ওকে, এরপরে চলো সিলেট বোর্ডে চলে যাই। সিলেট বোর্ডের প্রিয় বাচ্চা কাচ্চারা দেখো, লুকা প্যাসিওলি ছিলেন, এই ভদ্রলোক কি ছিলেন আমরা কিন্তু বলেছি, এবং আমি বলেছিলাম যে সিলেট বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড, তোমরা যারা পরীক্ষা দিবা এর জীবনী থেকে এরকম মাঝে মাঝে প্রশ্ন আসে। ঠিক আছে? আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম এই বেড়া কতদিন কত তারিখে জন্মাইছে, কবে মরছে, কতদিন বাইসা ছিল, সবকিছু বলছি। তার জীবনে সে কোন পেশায় নিয়োজিত ছিল, তার পুরা নাম কি, তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছি তোমাদেরকে, তাই না? এবার একটু বলো, এবার একটু বলো, ইনি কি আমাদের জন্য ব্যবসায়ী ছিল? উত্তর হচ্ছে ভাইয়া না। ইনি কি একজন হিসাব শাস্ত্রবিদ ছিল? উত্তর হচ্ছে খাড়ার উপর না। অর্থনীতিবিদ? তাও না। তাহলে কি হবে? তিনি একজন গণিত শাস্ত্রবিদ ছিল। কে ছিল? গণিত শাস্ত্রবিদ। এর পাশাপাশি একজন ধর্মযাজক ছিল। কে ছিল? ধর্মযাজক। ঠিক আছে? গণিত শাস্ত্রবিদ প্লাস ধর্মযাজক। ঠিক আছে? তিনি টোটাল 72 বছর বেঁচে ছিলেন। কত বছর? 72 বছর। জন্মাইছে 1445 সালে, মরছে 1517 সালে। ঠিক আছে? জন্মাইছে কত? 1415-তে, মরছে 1517-তে। টোটাল 22টা ছিল, 72 বছর। আচ্ছা, এরপরে চলো 18 নম্বরে চলে যাই। হিসাব বিজ্ঞানের আদিভূমি বলা হয় কোথায়? হিসাব বিজ্ঞানের আদিভূমি যেখানে সে জন্মাইছে, হ্যাঁ, ময়মনসিংহ বোর্ড 21-এ আসছিল। তাহলে বলো হিসাব বিজ্ঞানের আদিভূমি কোথায়? ওই যে ভেনিস শহরকে বলা হয় হিসাব বিজ্ঞানের আদিভূমি। ভেনিস শহরকে বলা হয় হিসাব বিজ্ঞানের আদিভূমি। ঠিক আছে? ওকে, এরপরে চলো 19 নাম্বার। 19 নাম্বার চলো, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি? হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি? একটু খেয়াল করে দেখো, স্পেলিং ঠিক হয়েছে? ওকে, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি? প্রশ্নটি আসছে হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21। ময়মনসিংহ বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21। ওকে, সবাই একটু আনসার করো তো, সবাই একটু আনসার করো, দ্রুত দ্রুত একটু সবাই আনসার করো তো। এটার আনসার কি হতে পারে একটু আমাকে জানায় দাও, একটু আমাকে জানায় দাও যে এটার আনসার কি হতে পারে। ওকে, দেখি সবাই আনসার করো ভাইয়া। হিসাব বিজ্ঞানের আদিভূমি, সরি, হিসাব বিজ্ঞানের কাঁচামাল কোনটি? লেনদেন, খতিয়ান, জাবেদা, নগদান বই। অর্থাৎ কোনটি ছাড়া হিসাব বিজ্ঞান কাজ করতে পারে না? উত্তর হচ্ছে লেনদেন। উত্তর হচ্ছে লেনদেন। হিসাব বিজ্ঞানের কাঁচামাল হচ্ছে আমার লেনদেন। ওকে, বাইজিদ ইসলাম, রাত 1টার সময় আমরা বায়োলজি ক্লাস করব, কোনো সমস্যা নাই। 1টার আগ পর্যন্ত আমরা হিসাব বিজ্ঞানের ক্লাস করি, এরপরে বায়োলজিতে ঢুকবো। ঠিক আছে? সমস্যা নাই। এবার আসো 20 নাম্বার। নাম্বার 20 কি বলছে? নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে কি বলে? অন্যের নিকট দায়বদ্ধ, হ্যাঁ, দায়বদ্ধতাকে কি বলে? নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধতাকে কি বলে?
এটা ছিল তোমার ঢাকা বোর্ড 2019-এ। এটাকে মূল্যবোধ বলে, নৈতিকতা বলে, জবাবদিহিতা বলে, নাকি ভাবমূর্তি বলে? উত্তর হচ্ছে আমি যখন নিজের কাজের জন্য অন্যের নিকট দায়বদ্ধ থাকবো সেটা জবাবদিহিতা, সেটা হচ্ছে জবাবদিহিতা, জবাবদিহিতা। ঠিক আছে, ওকে ফাইন। তারপর চলো, কোন ব্যয়টিকে সম্পদ হিসেবে লেখা হয়? কোন ব্যয়টিকে সম্পদ হিসেবে লেখা হয়? মেরামত এটা শুধু একটা ব্যয়, এটাকে সম্পদ লিখতে পারবা না। বিজ্ঞাপন ব্যয় এটাকে সম্পদ লেখা যায় না। পরিবহন ব্যয় এটাকে সম্পদ লেখা যায় না। কিন্তু সংস্থাপন ব্যয়টাকে আমরা কি করতে পারি? সম্পদ লিখতে পারি। সংস্থাপন ব্যয়টাকে আমরা কি করতে পারি? সম্পদ হিসেবে লিখতে পারি। বুঝতে পেরেছো? তাহলে 20-এর আনসার হচ্ছে যে কোন ব্যয়টিকে সম্পদ হিসেবে লেখা হয়? আমরা অনেক সময় সংস্থাপন ব্যয়কে কি করি? আমরা সম্পদ হিসেবে লিখি। ঠিক আছে, সম্পদ হিসেবে লিখি। এরপরে আসো, মেয়াদ উত্তীর্ণ ব্যয় নাকি অনুত্তীর্ণ? অনুত্তীর্ণ। ওকে, সো মেয়াদ অনুত্তীর্ণ ব্যয় কোন ধরনের হিসাব? যে ব্যয়টার মেয়াদ উত্তীর্ণ হয়নি। দেখো, একটা ব্যয় দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে ভাইয়া উত্তীর্ণ, মানে কি যৌবনকাল পার করছে, আর একটা করে নাই, অনুত্তীর্ণ। তাহলে এই যে খেয়াল করে দেখো, তাহলে উত্তীর্ণ এবং অনুত্তীর্ণ এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়? যখন ব্যয়টা উত্তীর্ণ হয়ে যায়, হ্যাঁ, যখন ব্যয়টা উত্তীর্ণ হয়ে যায় তখন তো সেটা ব্যয় হিসাবেই থাকে। কিন্তু যখন এটা অনুত্তীর্ণ থাকে তখন কি হয় বলতো? এটা আমাদের কাছে একটা সম্পদ হিসেবে গৃহীত হয়। ঠিক আছে, ম্যাথ অনুত্তীর্ণ ব্যয় কেন সম্পদ? কারণ এখান থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো, এখান থেকে আমি ভবিষ্যতে সুবিধা পাবো। তো যেই ব্যয় থেকে ভবিষ্যতে সুবিধা পাবো সেটা হচ্ছে আমার জন্য সম্পদ, সেটা হচ্ছে আমার জন্য কি ভাইয়া? সম্পদ। ঠিক আছে, তাহলে এখানে 22-এর আনসার কি? আমাদের খ নাম্বার, সম্পদ হিসাব। আচ্ছা, তারপরে দেখো এখানে প্রশ্ন হচ্ছে সাধারণ সঞ্চিতি হয়ে গেছে সাধারণ সঞ্চিতি। মনে রাখো এটা সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি বলতে কোনো কিছু নাই। সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব বলো? সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব? আমি সাধারণটা একটু লিখে দেই। আরে সাধারণটাকে লিখতে যে অসাধারণ হয়ে গেছে। হ্যাঁ, সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব? এটা কি বহির্দায়, এটা কি চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়, নাকি মালিকানা সত্ত্ব? বলো, এটা কে পারবে না বলো? সবাই একটু বলো, সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব? আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাচ্ছি ভাইয়া। সাধারণ সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি আমাদের কোন ধরনের হিসাব? দেখো, আমরা যেটাকে এল বলি লায়াবিলিটি, এটা হচ্ছে বহির্দায়। ঠিক আছে, আমরা যেটা মালিকানা সত্ত্ব নামে চিনি সেটা হচ্ছে অন্তদায়। কি দায় বলতো? অন্তদায় অথবা অভ্যন্তরীণ দায়, অথবা অভ্যন্তরীণ দায়। যখন আমরা এই দুটোকে কি করব ভাইয়া? প্লাস করব, তখন আমরা মোট দায় পেয়ে যাই। ঠিক আছে, মনে রাখো মোট দায় মানে হচ্ছে এল প্লাস ওই। এলটা হচ্ছে বহির্দায় আর ওইটা হচ্ছে আমার জন্য কি? অন্তদায়। আর এই যে মালিকানা সত্ত্ব রয়েছে আমার অন্তদায়, তারই একটি উপাদান হচ্ছে সাধারণ সঞ্চিতি। তাহলে সাধারণ সঞ্চিতি কি বলতো? মালিকানা সত্ত্ব। কোন ধরনের হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। 23-এর হচ্ছে আমাদের কি বলতো? মালিকানা সত্ত্ব। সাধারণ সঞ্চিতির আনসার হচ্ছে ঘ নাম্বার। সাধারণ সঞ্চিতি কোন ধরনের হিসাব? এটা হচ্ছে আমার মালিকানা সত্ত্ব। ওকে, তোমরা অনেকেই সঠিক আনসার দিচ্ছ, সমস্যা নাই। যে ব্যাটা প্রশ্ন টাইপ করছে, হ্যাঁ, দরকার হলে হীরা চৌধুরী কিডনিটা বেইচা হলে ওরে আমি নোবেল দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমরা একটু ক্লাস করো মনোযোগ দিয়ে। দেখো লিখছে হিসাবকে হিসবা, অর্থাৎ কোনটি সম্পত্তিবাচক হিসাব? কোনটি সম্পত্তিবাচক হিসাব বলো? অফিস খরচ, বিজ্ঞাপন খরচ, অগ্রিম খরচ, ব্যবসায় খরচ। চারটির মধ্যে কোনটা আমার আনসার হতে পারে? কোনটি সম্পত্তিবাচক হিসাব? অফিস খরচ, বিজ্ঞাপন খরচ, অগ্রিম খরচ, ব্যবসায় খরচ। অফিস খরচ, বিজ্ঞাপন খরচ, অগ্রিম খরচ, ব্যবসায় খরচ। বলো আমাদের 24-এর আনসার কি হতে পারে? 24-এর আনসার কি হতে পারে বলো? 24-এর আনসার বলে দাও বাচ্চা কাচ্চারা, দ্রুত বলো 24-এর আনসার কি? দেখো বাবা, এটা তো শুধু একটা খরচ। এখানে বিজ্ঞাপন খরচ এটাও খরচ, ব্যবসা খরচ এটাও খরচ। আমরা জানি যে কোনো ধরনের খরচ অথবা ব্যয় যদি অগ্রিম থাকে, শুনে রাখো, যে কোনো ধরনের ব্যয় বা খরচ যদি আমার অগ্রিম থাকে তবে সেটা চলতি সম্পদ মানে কারেন্ট অ্যাসেট। যে কোনো ধরনের ব্যয় বা খরচ যদি অগ্রিম হয় তবে সেটা হবে কারেন্ট অ্যাসেট। তাহলে সম্পত্তিবাচক হিসাব মানে হচ্ছে আনসার গ নাম্বার, অগ্রিম খরচ, অগ্রিম খরচ। ওকে, তারপরে চলো 25 নাম্বার, অনুপার্জিত আয় কোন ধরনের হিসাব? অনুপার্জিত আয় মানে কি ভাই? তুমি আগে টাকা নিছো কিন্তু তুমি কি করো নাই? টাকা নিছো, সেবা দাও নাই। টাকা নেওয়া হয়েছে কিন্তু আমি সেবা
সেবা দাও নাই, এই যে ব্যাপার টাকা নিচ্ছ সেবা দাও নাই, এখানে তুমি কি করছো, বাটপারি করছো নাকি? না, এটা ভবিষ্যতে তোমাকে দিতে হবে, তুমি এখানে দায়বদ্ধ। তাহলে দেখো, এই যে তুমি যেই সেবাটার জন্য বা যেই ধরনের কাজটা করার জন্য তুমি টাকাটা নিছো, এটা তো অগ্রিম নিয়েছো। অনুপার্জিত মানে কি? অগ্রিম। তাহলে কি করতে হবে, এটা ভবিষ্যতে তাকে দিয়ে দিতে হবে সার্ভিস। ভবিষ্যতে যা কিছু দিব সেটাই দায়। তাহলে আমার জন্য অনুপার্জিত আয়টা একটা কি হিসাব? দায় হিসাব। ওকে, অনুপার্জিত দায় কি হিসাব? দায় হিসাব। কোন দায়? এখানে বলো কোন দায়? এটা চলতি দায়। কোন দায়? চলতি দায়। ঠিক আছে, অনুপার্জিত আয়টা হচ্ছে চলতি দায়। বিবাহিত কয়টা বাচ্চা আছে ভাই বলতো? আহমেদ মামুন, আমাকে একটু মোটিভেশন দাও। ঠিক আছে, একটু মোটিভেশন দাও, মোটিভেশন পাচ্ছি না। ওকে, 26 নাম্বার, পুঞ্জীভূত অপচয় কোন ধরনের হিসাব? ভাই এই ধরনের প্রশ্ন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাতীয় কলেজ, গুচ্ছ, 7 কলেজ, তোমাদের বোর্ডে প্রত্যেকটা জায়গায় এই প্রশ্ন আসছে। তোমরা একটু ভালো করে দেখে যাবা বিপরীত হিসাবগুলোর আনসার, বিপরীত হিসাবগুলোর উদাহরণ দেখে যাবা। যেমন আমরা যদি বিপরীত সম্পত্তি বলি, তাহলে আমরা বলতে পারি পুঞ্জীভূত অপচয় একটা বিপরীত সম্পত্তি, অপচয় সঞ্চিত একটা বিপরীত সম্পত্তি, পুঞ্জীভূত অবলোপন, পুঞ্জীভূত শূন্যীকরণ, পুঞ্জীভূত অবক্ষয়, প্রত্যেকটা জিনিস বিপরীত সম্পত্তি। ঠিক একই রকম ভাবে বিপরীত ব্যয় আছে, যেমন ক্রয় ফেরত, ক্রয় বার্তা, ক্রয় ভ্যাট, এগুলো হচ্ছে বিপরীত ব্যয়। বিপরীত আয় আছে তোমার হচ্ছে বিক্রয় ফেরত, বিক্রয় বার্তা, এগুলো। আবার ধরো তোমার হচ্ছে মালিকানা সত্ত্বের ক্ষেত্রে বিপরীত মালিকানা সত্ত্ব আছে, যেমন উত্তোলন, যেমন হচ্ছে স্টক, ঠিক আছে, এগুলো বা ট্রেজারি স্টক আর কি। হ্যাঁ, তাহলে এখানে মনে রাখতে হবে পুঞ্জীভূত অপচয় হচ্ছে একটা কন্ট্রা সম্পত্তি। কন্ট্রা মানে বিপরীত। কন্ট্রা মানে কি ভাইয়া? বিপরীত। কন্ট্রা মানে কি? বিপরীত। 26 আনসার ঘ। ওকে, মাশাআল্লাহ, অনেকেই সঠিক আনসার দিয়েছো, অনেকেই সঠিক আনসার দিচ্ছ। তারপরে চলো আমরা 27 নাম্বার দেখি, অবচয় কোন শ্রেণীর হিসাব? ভাই কট খাওয়া যাবে না, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এরকম একটা প্রশ্ন আসছিল, অবচয় কোন ধরনের হিসাব? অনেকেই কি করছে, ঠাস করে আনসার করছে পুঞ্জীভূত অবচয় ভেবে বিপরীত সম্পদকে। কিন্তু দেখো এখানে শুধু অবচয় বলছে, যখন পুঞ্জীভূত অবচয় বলবে তখন সেটা বিপরীত সম্পদ, কিন্তু শুধু অবচয় বললে সেটা আমার জন্য খরচ। বুঝতে পেরেছেন? এই কট খাওয়া যাবে না পরীক্ষার হলে, ঠিক আছে? এই সুন্দর কট যে খাবা সে ডাহা মারা খাবা, ঠিক আছে? সহজ আলাপ ভাই, মনে রাখতে হবে শুধু অবচয় আমার জন্য খরচ, কিন্তু পুঞ্জীভূত কথাটা সামনে যুক্ত থাকলে, অবচয় সঞ্চিতি কথাটা বলা থাকলে সেটা হচ্ছে আমার জন্য বিপরীত সম্পদ, সেটা হচ্ছে আমার জন্য বিপরীত সম্পদ। ঠিক আছে, ওকে। এবার একটু আসো আমরা পরেরটাতে যাই, 28 নাম্বার। 28-এ কি বলা হয়েছে? আধুনিক পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করা যায়? হিসাবের পদ্ধতি কয় প্রকার? হিসাবের পদ্ধতি কয় প্রকার? হিসাবের পদ্ধতি 2 প্রকার, দুকনা। এক নাম্বার হচ্ছে সনাতন, আরেক নাম্বার হচ্ছে আধুনিক। বলো, সনাতন আর একটা হচ্ছে আধুনিক। ভাইয়া সবকিছু আজকে শেষ করবো আমরা, ঠিক আছে? সনাতন আর কি বলতো? আধুনিক। সনাতনের ক্ষেত্রে, হিসাবের ক্ষেত্রে যদি বলা হয় হিসাব মূলত কত প্রকার, সেক্ষেত্রে উত্তর হচ্ছে 2 প্রকার। আর যদি বলে সনাতনী হিসাব মোট কত প্রকার, উত্তর হচ্ছে 3 প্রকার। মূলত কি কি? ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক, ব্যক্তিবাচক, অব্যক্তিবাচক, মোট 3 প্রকার। কি কি? ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক হিসাব। ব্যক্তিবাচক, সম্পত্তিবাচক, নামিক হিসাব, ঠিক আছে? আর আধুনিকের ক্ষেত্রে হিসাব হচ্ছে 5 প্রকার। সম্পদ, এই যে সম্পদ, দায়, আয়, ব্যয়, আর হচ্ছে কি মালিকানা সত্ত্ব। তাহলে এখানে কি হবে বলো বাচ্চারা? আনসার কি বলো তো? আধুনিক হিসাবকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। ওয়েলকাম সঞ্জিদা আফরিন মিমো। ওকে, তাহলে বলো 28-এর কি হচ্ছে আমার আনসার? হচ্ছে 5। তারপরে আসো আমরা একটু 29 নম্বরে চলে যাই। কোনটি বিপরীত সম্পদ? আরে একই প্রশ্ন, হ্যাঁ, এগুলো বারবার ঘুরে ফিরে আসে। এই যে পুঞ্জীভূত অপচয় হচ্ছে বিপরীত সম্পদ, পুঞ্জীভূত অপচয় হচ্ছে আমার জন্য বিপরীত সম্পদ, ঠিক আছে? ওকে, 28-এ কি হয়েছে ভাই? রি বলতে কি? ওকে, আচ্ছা। 30 নাম্বার, সাপ্লাইজ কোন শ্রেণীর হিসাব? বলো, সাপ্লাইজ কোন শ্রেণীর হিসাব? সাপ্লাইজ, সাপ্লাইজ, সাপ্লাইজ। আরেক নাম সম্ভার, আরেক নাম কি ভাইয়া? সম্ভার, ঠিক আছে? সাপ্লাইজ যে কথা, সম্ভার একই কথা। তাহলে সাপ্লাইজ কোন হিসাব? দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব, সম্পদ হিসাব, নাকি ব্যয় হিসাব? বলো, 4টাই মায়ের পেটের ভাই, তাহলে এর মধ্যে কোনটাকে চুজ করবা? জি, অবশ্যই মনে রাখতে হবে পট আর কট দুটাই আলাদা। ভেরি গুড। ওকে, এবার আনসার করো বাবা। রিয়ার শুভ, রেয়ার শুভ বললে ভালো হতো, তাই না? এর মাথায় অনেক বুদ্ধি। হ্যাঁ, সে কন্ট্রাস্ট করতে যাচ্ছে পট আর কটের মধ্যে পার্থক্য কোথায়।
ওকে, তাহলে এখানে কোনটা সাপ্লাইজ হচ্ছে আমার জন্য একটা কি বলতো সম্পদ হিসাব। সাপ্লাইজ কি ভাইয়া বলতো আমার জন্য সম্পদ হিসাব। ঠিক আছে, সাপ্লাইজ হচ্ছে আমার জন্য সম্পদ হিসাব, তার মানে এখানে গ নাম্বার আনসার। ওকে, 31 নাম্বার কি বলা হয়েছে, প্রাপ্য বিনিয়োগের সুদ কোন জাতীয় হিসাব। প্রাপ্য বিনিয়োগের সুদ যে কথা, বকেয়া বিনিয়োগের সুদ একই কথা বাচ্চারা। প্রাপ্য বিনিয়োগের সুদ যে কথা, বকেয়া বিনিয়োগের সুদ একই কথা। তাহলে আমি কি বলতে পারি এখানে, বলো কোন ধরনের হিসাব, একটু আমাকে বলো কোন ধরনের হিসাব, আমাকে একটু বলো। বলো একটু কোন ধরনের হিসাব, আমাকে 31-এর আনসার বলো। প্রাপ্য অথবা বকেয়া বিনিয়োগের সুদ কোন ধরনের হিসাব। ওকে, 31-এর আনসার কি বলো তো দেখি, 31-এর আনসার বলো দেখি। ওকে, অনেকে বলছে ঘ নাম্বার, অনেকে গ নাম্বার, অনেকে সি নাম্বার, অনেকে আবার গ নাম্বার। ওকে, 31-এর আনসার কি বলেন, 31 এটা কি আমার জন্য বিনিয়োগের সুদ। দেখো প্রাপ্য বিনিয়োগের সুদ ভাইয়া, প্রাপ্য মানেই হচ্ছে আমার জন্য কি বলতো সম্পদ। প্রাপ্য মানে আমার জন্য কি সম্পদ। মনে রাখবা যে কোনো আয় যদি বকেয়া থাকে, যে কোনো আয় যদি বকেয়া থাকে তাহলে সেটা আমার জন্য সম্পদ। এই যে বকেয়া আয়, যত ধরনের আয় আছে তার সামনে যদি বাঁচারাম এই যে বকেয়া কথাটা বলা থাকে, শোনারা একটু শোনো, এই যে বকেয়া কথাটা বাচ্চারা, বকেয়া কথাটা যদি আয়ের সামনে থাকে তবে সেটা সম্পদ, কিন্তু ব্যয়ের সামনে থাকলে বাবা সেটা আমার জন্য দায়। মনে রাখো আমার বকেয়া কথাটা আয়ের সামনে থাকলে সম্পদ, ব্যয়ের সামনে থাকলে দায়। এবার একটু খেয়াল করো, এই যে আমাদের বকেয়া বা প্রাপ্য, এখানে তো আমি বকেয়া বললাম কারণ আমাদের হচ্ছে প্রাপ্য বিনিয়োগের আরেক নাম হচ্ছে বকেয়া। ঠিক আছে, বকেয়া বিনিয়োগের সুদ, এটা আমার জন্য কি হবে সম্পদ। যারা চালাক, যারা বুঝে এই প্রাপ্যটা দেখে আনসার করে দিবে এটা সম্পদ, আর কিছুই দেখতে হবে না। ঠিক আছে, প্রাপ্যটা দেখেই খেল খতম। আচ্ছা, তারপরে আসে আন্তঃফেরত। আন্তঃফেরত মানে কি ভাইয়া বলো, আন্ত মানে কি বলো, আন্ত মানে হচ্ছে আশা, আন্ত মানে কি আশা। আচ্ছা, আন্ত মানে হচ্ছে আশা, কোথায় আসবে, কোথা থেকে কোথায় আসবে বলো, কোথা থেকে কোথায় আসবে একটু খেয়াল করো, বাহির থেকে ভিতরে আসবে। বাহির থেকে ভিতরে মানে কি, আমরা বলেছিলাম যে যদি আমি একটা পণ্য বিক্রি করি তাহলে পণ্যটা বিক্রি করা মানে কি বাইরে চলে যায়। আবার এই পণ্যের যদি কোনো ড্যামেজ থাকে তাহলে সেটা রিটার্ন আসার সময় কি হয়, বাহির থেকে ভিতরে আসে। এই যে বাহির থেকে ভিতরে আসা মানে কি, এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া আন্তঃফেরত। তাহলে আন্তঃফেরত আরেক নাম কি ভাইয়া বিক্রয় ফেরত। আন্তঃফেরত আরেক নাম কি বলতো বিক্রয় ফেরত। তাহলে আবার একটু বলি, আন্ত মানে আশা, কোথা থেকে কোথায় আসবে, বাহির থেকে ভিতরে আসবে। কিভাবে, বিক্রয় মানে পণ্যটা বাহিরে চলে গেছে, রিটার্ন মানে সেখান থেকে আবার ভিতরে আসছে। তার মানে বিক্রয় ফেরত যে কথা, আন্তঃফেরত একই কথা। ঠিক আছে, তাহলে বিক্রয় যদি বসে আমার কোন দিকে, বিক্রয় যদি বসে আমার ক্রেডিট দিকে, তাহলে আন্তঃফেরত সবসময় বসে ডেবিট দিকে। এটা কি হবে, এটা বিপরীত আয় হিসাব হবে, উল্টা। এটা কি হবে, বিপরীত আয় হিসাব হবে। দেখছো আমি একটু আগে তোমাদেরকে এটা বলছি, এটা কিন্তু কোন দিকে বসে, নরমালি আমার ডেবিট দিকে বসে। এটা হচ্ছে বিপরীত আয় হিসাব। নট সম্পদ, 32 কখনো সম্পদ হতে পারে না, আন্তঃফেরত কখনোই সম্পদ হতে পারে না। এটা আমাদের জন্য বিপরীত আয় হিসাব। কি আয় হিসাব ভাইয়া, বিপরীত আয় হিসাব। ওকে, আচ্ছা তারপরে চলো 33, কোনটি নামিক হিসাব। 33 হচ্ছে কোনটি নামিক হিসাব, বলো নামিক হিসাব মানে কি, আমি একটু বলে দেই নামিক হিসাব মানে কি। নামিক হিসাবের আরেকটা নাম হচ্ছে অবাস্তব হিসাব, নাকি অস্থায়ী হিসাব। অস্থায়ী হিসাব, নামিক হিসাব যে কথা, অস্থায়ী হিসাব একই কথা, কারণ এটা 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়, এই জন্য এটাকে অস্থায়ী বলা হয়। নামিক হিসাবের আরেক নাম হচ্ছে অস্থায়ী হিসাব, কেন, কারণ এটা 1 বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায়। এটা দুই ধরনের, একটা হচ্ছে ব্যয় আর একটা হচ্ছে আয়। কিন্তু মনে রাখতে হবে ভাইয়া, উত্তোলনও কিন্তু নামিক হিসেবের মধ্যে যায়, আবার লভ্যাংশ কিন্তু নামিক হিসেবের মধ্যে যায়। ঠিক আছে, ওকে। সো আমরা আপাতত এগুলো না পড়ে আমরা এটাকেই মনে রাখবো, নামিক হিসাব মানে আয় আর ব্যয়। আয় আর ব্যয়, নামিক হিসেবে আরেকটা কি অস্থায়ী হিসাব। তাহলে কোনটি নামিক হিসাব, দেখো আমরা একটু খেয়াল করে আয় ব্যয় খুঁজি। অনুপার্জিত হিসাব, এটা তো আমার জন্য কি দায়, তাহলে এটা আসবে না। অগ্রিম ভাড়া, এটা আমার জন্য সম্পদ, কারণ বলেছি যে কোনো ব্যয়ের সামনে অগ্রিম থাকলে এটা সম্পদ, এটা আসবে না।
প্রত্যক্ষ মজুরি বকেয়া বেতন, এটা আমার জন্য কি বলতো, বকেয়া বেতনটা আমার জন্য দায়। তাহলে এখানে নামিক হিসাব কোনটা, এই যে প্রত্যক্ষ মজুরি। নামিক হিসাব কোনটা, প্রত্যক্ষ মজুরি। 33 নট ক, 33 ঘ। 33 কোনটা, ঘ নাম্বার। ঠিক আছে, 33 ঘ নাম্বার। ওকে, তারপরে চলো তো আমরা যাই পরেরটাতে। 34 নাম্বার কি বলছে, অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব, এই তো বলেছে অনুপার্জিত আয় কোন জাতীয় হিসাব। অনুপার্জিত আয় মানে কি, অগ্রিম আয়। খেয়াল করো বাচ্চারা, আমি একটু তোমাদেরকে বলি, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, অব্যক্তিবাচক হিসাব মানে, অব্যক্তিবাচক হিসাব কয় প্রকার, অব্যক্তিবাচক হিসাব দুই প্রকার। একটা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, আরেকটা হচ্ছে নামিক হিসাব। সম্পত্তিবাচক আরেকটা হচ্ছে নামিক, এটা হচ্ছে অব্যক্তিবাচকের প্রকারভেদ। আচ্ছা, এখানে দেখো, স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব মানে কি, যেটা শুধুমাত্র তোমার নাম দিয়ে শুরু হবে, যেমন রবিনের হিসাব, করিমের হিসাব, জলিলের হিসাব, নসিমনের হিসাব, তারপর হচ্ছে ধর আরো অনেক নাম আছে, ঠিক আছে, আবুল কাবুল বাবুলের হিসাব। এগুলো হচ্ছে স্বাভাবিক ব্যক্তিবাচক হিসাব, যেগুলো একটা ব্যক্তির নামের হিসাব, সেগুলো স্বাভাবিক। কৃত্রিম ব্যক্তিবাচক মানে হচ্ছে এখানে ব্যক্তির নামও থাকতে পারে, তবে মনে রাখতে হবে এটা প্রতিষ্ঠানকে বোঝাবে। যেমন রহিম ট্রেডার্স, করিম ট্রেডার্স, আলম ট্রেডার্স, এগুলো হচ্ছে প্রতিষ্ঠানকে বোঝায়। আবার ব্যক্তির নাম ছাড়া আইকন প্লাস, পরো প্ল্যাটফর্ম, প্যারাগন, এগুলো হচ্ছে আমার কি প্রতিষ্ঠানের নাম, তো এগুলো হচ্ছে আমার কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব। তারপরে প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব মানে কি বোঝো, এটা মানে হচ্ছে এই যে নামিক হিসাব রয়েছে আমার, সেই নামিক হিসেবের পূর্বে অথবা আগে যদি আমার অগ্রিম কথা থাকে, আর যদি বকেয়া কথাটা থাকে, আর কিছু ক্ষেত্রে বিলম্বিত, হ্যাঁ, অগ্রিম বকেয়া বা বিলম্বিত কথা থাকলে সেটা হচ্ছে আমার জন্য প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তাহলে সহজ আলাপ হচ্ছে, আমার নামিক হিসাবের পূর্বে, আমার নামিক হিসাবের পূর্বে যদি কি থাকে বলতো, তিনটা শব্দ থাকবে। একটা হচ্ছে ভাইয়া অগ্রিম থাকবে, একটা হচ্ছে ভাইয়া বকেয়া থাকবে, আর একটা হচ্ছে বিলম্বিত থাকবে। অগ্রিম, বকেয়া, বিলম্বিত, এই তিনটি শব্দ থাকা মানে সেটা হচ্ছে আমার জন্য প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। তাহলে দেখো, এখানে আয় আছে, অনুপার্জিত মানে কি, অগ্রিম। তাহলে অগ্রিম আয় মানে কি হবে, এটা প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। ঠিক আছে, প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব। কমার্সের মেয়েদের বুদ্ধি হাড়ের নিচে থাকলে এই ঘটনা ঘটতো না। 35 আসো, উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব, উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব, একটু আগে বলছি উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব বলো। উত্তোলন কি কোনো ব্যয়, মোটেও না। আমরা উত্তোলনকে কি বলবো, নামিক হিসাব বলবো। আমরা বলেছি নামিক হিসাবের মধ্যে আমার উত্তোলনও যায়, নামিক হিসাবের মধ্যে আমার লভ্যাংশও যায়। ঠিক আছে, উত্তোলন কোনো সাময়িক হিসাব না, এটা কোনো স্থায়ী হিসাব না। তাহলে 35 কি হবে ভাইয়া, ঘ নাম্বার। নামিক হিসাবের মধ্যে উত্তোলন এবং কি করা যায়, লভ্যাংশকে আনা যায়। আচ্ছা, তারপরে আসো 35 নম্বরে চলে যাই, সরি 36 নম্বরে আসবো। বলছে অনাদায়ী পাওনা কোন জাতীয় হিসাব। অনাদায়ী পাওনা মানে কি, অনাদায়ী পাওনা মানে হচ্ছে এর আরেক নাম যদি বলি কুরিন, আরেক নাম কি, কুরিন। ধারে বিক্রি করছি কিন্তু বেটার কাছ থেকে টাকা আদায় করতে পারে নাই, বা বেটির কাছ থেকে টাকা আদায় করতে পারে নাই। ঠিক আছে, এই যে ধারে পণ্য বিক্রয়ের পরে তার কাছ থেকে টাকাটা আদায় করতে না পারা, এটাই হচ্ছে অনাদায়ী পাওনা, এটাই হচ্ছে অনাদায়ী পাওনা। এটা কি বলতো, এটা সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত অতীত। বাংলা বাংলা পড়তেছি, ঠিক আছে, বাংলা পড়তেছি, ঠিক আছে। অনাদায়ী পাওনা কোন জাতীয় হিসাব বলেন, 36 আনসার একটু বলেন দেখি। 36 কি হবে, সাধারণ অতীত, গণমান অতীত, পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত অতীত। ভাই, এর কাছ থেকে আমি টাকা পাবো না, এটা আমি জানি না, এর কাছ থেকে আমি টাকা পাবো না। এই যে অনাদায়ী পাওনা বলছি, তার মানে কি এর কাছ থেকে টাকাটা আমি পাবো না, এটা অতীতে ঘটে গেছে, তার মানে কি বলতে পারি, ঘ নাম্বার নাকি। অনেকে ঘ, কিসের ঘ বলছেন আপনারা, 35 নাকি 36, কিছুই তো বুঝতেছি না। বলেন বলেন, 36 ঘ, পুরাঘটিত বর্তমান, সরি অতীত। ওকে, প্রতিটি লেনদেনের কয়টি হিসাব খাত থাকে ভাইয়া, প্রত্যেকটা লেনদেনের কয়টি হিসাব খাত থাকবে, প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে 2টি হিসাব খাত থাকবে। একটা হচ্ছে ডেবিট, একটা হচ্ছে ক্রেডিট, আবার ততোধিকও থাকতে পারে, ততোধিকও থাকতে পারে। তাহলে 2 বা ততোধিক, ঠিক আছে।
প্রত্যেকটা লেনদেনের কয়টি হিসাব খাত থাকবে? এটা কি বলবো 2 বা ততোধিক হিসাব খাত মানে কি ডেবিট এবং ক্রেডিট? তাহলে আমাদের বলতে হবে 2টি হিসাব খাত থাকবে, একটা ডেবিট থাকবে একটা ক্রেডিট থাকবে, ঠিক আছে? একটা ডেবিট থাকবে একটা ক্রেডিট থাকবে। অধিক ততোধিক হইতে পারে, তবে শর্ত হচ্ছে টাকার পরিমাণ সমান হবে। হ্যাঁ, টাকার পরিমাণ সমান হবে। এবার দেখো অব্যক্তিবাচক হিসাব, আরেক ঘটনা ঘটাইছে এখানে। এই যে এটা হচ্ছে আই, এটা হচ্ছে ডাবল আই, এটা হচ্ছে আমি ট্রিপল আমি, আমি এবং আমি, এটা হচ্ছে আমি ও আমি, ঠিক আছে নাকি? ও সরি, এটা হচ্ছে এরকম হবে যে আমি ও আমি, ঠিক আছে? এটা হচ্ছে আমি মানে কি এটা হচ্ছে 1 2 3। তোমরা এই চিন্তা বাদ দাও ভাই, এটা দেখলে তোমাদের মাথা গরম হয়ে যাবে। দেখো কি ধরনের অপশন, এখানে তো অপশনই তোমরা বলতে পারবে না, তাহলে এটাকে স্কিপ করি। হ্যাঁ, 38 এর অবস্থা খুবই খারাপ, হ্যাঁ সবকিছু ভুল। তাহলে আমরা একটু দেখি, জাস্ট এই অপশন বাদে আমরা বলি অব্যক্তিবাচক হিসাব মানে কি। অব্যক্তিবাচক হিসাব মানে হচ্ছে সম্পত্তিবাচক হিসাব আর হচ্ছে নামিক হিসাব। তাহলে এখানে 1 আর হচ্ছে 3 হবে আনসার, 1 ও 3, ঠিক আছে? 1 ও 3 অব্যক্তিবাচকের মধ্যে নামিক হিসাব পড়ে আর সম্পত্তিবাচক হিসাব পড়ে, ঠিক আছে? ওকে, কোনো সমস্যা নাই, এগুলো সব কারেকশন করে তোমাদেরকে দিয়ে দিব। 29 নাম্বার বলেন, 39 নাম্বার বলেন যে অনুপার্জিত রাজস্ব, এটা কোন হিসাব? অনুপার্জিত রাজস্ব ভাই একটু বলে রাখি, আয় আমরা জানতাম, কিন্তু এখন আমরা আয়ের আরেক নাম জানবো রাজস্ব। আয়ের আধুনিক নাম কি বলেন তো? আয়ের আধুনিক নাম হচ্ছে রাজস্ব, ব হবে সর নিচে, ঠিক আছে? ব হবে সর নিচে। আয়ের আরেক নাম কি বলেন তো? রাজস্ব। তাহলে অনুপার্জিত রাজস্ব বা অনুপার্জিত আয় মানে হচ্ছে আমার জন্য দায়, এটা আমার জন্য দায়। ওকে, তোমাকে বললাম 2 বা ততোধিক থাকতে পারে, কিন্তু সমান হবে, উভয় পক্ষ সমান হবে, এটাই ছিল কন্ডিশন ওখানকার। ওকে, নিচের কোন তহবিলটি সম্পত্তিবাচক হিসাব? নিচের কোন তহবিলটি সম্পত্তিবাচক হিসাব? দেখো মনে রাখবা, সকল সম্পদ হচ্ছে সম্পত্তিবাচক হিসাব, সকল সম্পদ সম্পত্তিবাচক হিসাব এক্সেপ্ট দুটো ছাড়া কি কি বলতো? নাম্বার 1 সেটা হচ্ছে আমাদের ব্যাংক এবং হচ্ছে দেনাদার, ব্যাংক প্লাস দেনাদার, এই দুটো ব্যতীত, দেনাদার এবং ব্যাংক ব্যতীত সকল সম্পত্তি আমার সম্পত্তিবাচক হিসাব। তাহলে এখানে কি বলবো যে কোন তহবিলটি সম্পত্তিবাচক হিসাব? আমরা বলবো নগদ। আমরা কি বলবো? নগদ। ঘ নাম্বার নাকি গ নাম্বার? গ নাম্বার, নগদ, এটা হচ্ছে আনসার। তারপরে চলো 41 একটু যাই, সেটা হচ্ছে অনাদায়ী শিক্ষানবিশ সালামি কোন জাতীয় হিসাব? দেখো আমাদের সালামি মানে হচ্ছে ব্যয়, কিন্তু একটা সালামি আছে সেটা আমার জন্য আয়, সেটা হচ্ছে এটা। সবসময় মনে রাখতে হবে সালামি মানে হচ্ছে আমাদের জন্য ব্যয়, কিন্তু সকল সালামি আমার জন্য কি হলো? ব্যয় হলেও আমরা শিক্ষানবিশ সালামিকে শুধু কি বলবো? আয় বলবো, ঠিক আছে? সকল সালামি ব্যয় হলেও শিক্ষানবিশ সালামি আয়, তাহলে এটা হচ্ছে ক নাম্বার আনসার, এটা হচ্ছে ক নাম্বার আনসার। আচ্ছা, তারপর হচ্ছে 42 নাম্বারে খেয়াল করো, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন কোন ধরনের হিসাব? ব্যাংক জমাতিরিক্ত মানে কি বলতো? যে তোমার ব্যাংকে আছে ধরো 10,000 টাকা, তুমি উইথড্র করছো আরো বেশি 2,000, তার মানে 12,000 টাকা। এই যে 2,000 এটা হচ্ছে অতিরিক্ত উত্তোলন করছো, এটাই হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, যে জমার অতিরিক্ত, মানে এটা আমার জন্য দায়, এটা আমার জন্য চলতি দায়, ঠিক আছে? এটা আমার জন্য চলতি দায়। আচ্ছা, এবার দেখো অগ্রিম বীমা আধুনিক পদ্ধতি কোন শ্রেণীর হিসাব? অগ্রিম বীমা আধুনিক পদ্ধতিতে আমরা বলবো সম্পদ হিসাব, কারণ আমরা বলেছি বীমা একটা ব্যয়, সকল ব্যয়ের আগে যদি অগ্রিম পাই আমরা তবে সেটাকে সম্পদ বলবো, আর যদি বকেয়া পাই তখন দায় বলবো। সো অগ্রিম আছে মানে এটা সম্পদ। 43 গেল, চলো এবার যাই 44 কি বলছে? বলছে যে প্রদায় বেতন ও অনুপার্জিত আয় আধুনিক পদ্ধতিতে একটি। প্রদায় বেতন দুটাই একই জাতের গরু। হ্যাঁ, এই যে দেখো প্রদায় বেতনও যা, আমাদের অনুপার্জিত আয়টাও তা, এটা আধুনিক পদ্ধতি আমাদের কাছে হচ্ছে দায়। আধুনিক পদ্ধতিতে আমাদের কাছে কি বলেন তো? দায়। 44 ডান। ওকে, তারপরে চলেন আমরা এখানে আসি 45, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমে বিকাশের প্রাক বিশ্লেষণ কাল। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমে বিকাশের প্রাক বিশ্লেষণ কাল কোনটি? শুরু থেকে কত পর্যন্ত ভাইয়া? শুরু থেকে হচ্ছে আমাদের 1400, এই যে আমাদের 94 আছে, এই সময়ের মধ্যে যেটা, সেটাকে আমরা প্রাক বিশ্লেষণ কাল, ঠিক আছে? ওকে, তারপরে আসেন 46 নম্বরে যদি আমরা একটু আসি, যে বলছে হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন কোনটি? হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন হচ্ছে আমাদের
HRM হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট হিসাব যেটা আমরা বলি মানে মানব সম্পদ আর কি। সো আমরা এটাকে বলতে পারি হচ্ছে হিসাব বিজ্ঞান, মানব সম্পদ হিসাব বিজ্ঞান। ওকে, সো হিসাব বিজ্ঞানের সর্বশেষ সংযোজন হচ্ছে আমাদের মানব সম্পদ হিসাব বিজ্ঞান। এটা একটা হিসাব বিজ্ঞানের শাখা, এটা একটা হিসাব বিজ্ঞানের শাখা, ঠিক আছে। ওকে, 46-এর ক নাম্বার। তারপরে আসো এখানে কোন শাস্ত্র থেকে হিসাব বিজ্ঞান উৎপত্তি হয়েছে, এগুলো তোমরা সবাই জানো, সেটা হচ্ছে গণিত শাস্ত্র। 47-এর কি শাস্ত্র? গণিত শাস্ত্র থেকে হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছে। ওকে, আচ্ছা তারপরে আসো এখানে আমরা একটু দেখি 45-এর পরে 48 আছে। 48-এ কি বলছে? হিসাব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে। হিসাব বিজ্ঞানের মূল্যবোধ সৃষ্টিতে ভূমিকা রাখে সুষ্ঠুভাবে হিসাব রক্ষণের মাধ্যমে, নিয়মিতভাবে সরকারকে কর প্রদানের মাধ্যমে, মালিককে অধিক মুনাফা অর্জনে সহায়তা করার মাধ্যমে। 3 নাম্বারটা কখনই হবে না, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। মালিককে কখনোই অধিক মুনাফা অর্জনে সহায়তা করে না, এখানে হচ্ছে আনসার 1 আর 2। এটা হচ্ছে 48-এর আনসার, ঠিক আছে। ওকে, তারপরে দেখো 49, আমরা আর একটা করে 50-তে চলে যাব। হিসাব বিজ্ঞানের জনকের নাম কি? লুকা প্যাসিওলি। এখন এটা তোমরা সবাই জানবা, ঠিক আছে, সবাই জানো, ঠিক আছে, এটা নিয়ে কথা বলার কিছু নাই। হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? আমরা এটা একটু আগে দেখে আসছি, আমরা তথ্য ব্যবস্থা নামে এটাকে অভিহিত করি, ঠিক আছে। তো এগুলো আমরা দেখছি, এগুলো একটু ইগনোর করি আমরা আপাতত। আচ্ছা, লুকা প্যাসিওলি কে ছিলেন? একজন ধর্মযাজক ছিলেন। দেখো আগের প্রশ্ন ছিল তিনি একজন হিসাব বিজ্ঞানবিদ ছিল নাকি গণিত শাস্ত্রবিদ ছিল, কনফিউশনে ছিলেন, বলছেন গণিত শাস্ত্রবিদ, অনেকে বলছে হিসাব শাস্ত্রবিদ, আনসার গণিত। আর এখন হচ্ছে ধর্মযাজক। ওকে, কোন বিষয়টিকে ব্যবসার ভাষা বলা হয়? এটা হচ্ছে হিসাব বিজ্ঞান। তারপরে হিসাব বিজ্ঞান একটি কি বলতো? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি আমাদের বিজ্ঞান। কোন বিজ্ঞান? নীতি বিজ্ঞান। তারপরে হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান উৎপত্তি স্থল কোথায়? এটা আমরা সবকিছু এগুলো দেখছি, হ্যাঁ, ওগুলো বাদ। এবার আসেন আমরা এখানে চলে আসি। আমরা প্রথম চ্যাপ্টারে যা কিছু ছিল সবকিছু আমরা মোটামুটি দেখে আসছি, ঠিক আছে। এবার চলো আমরা এখান থেকে একটু শুরু করি। ওকে, আবার আমরা নতুন থেকে শুরু করব। আমাদের 50টা এমসিকিউ ডান, আমরা আবার 1 থেকে শুরু করব, ঠিক আছে। আমাদের 50টা এমসিকিউ ডান, আমরা আবার 1 থেকে শুরু করব। আসো দেখো, এবার একতরফা দাখিলা পদ্ধতিতে কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একতরফা দাখিলা পদ্ধতির, ঠিক আছে। একতরফা দাখিলা পদ্ধতিকে বলা হয় একটি অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা। কি বলা হয়? একটি অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা। অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা বলা হয় কাকে? একতরফা দাখিলা পদ্ধতিকে। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে এই অসম্পূর্ণ হিসাব পদ্ধতি যেটা রয়েছে একতরফা দাখিলা পদ্ধতি, সেখানে আয়ের কোনো হিসাব করা হয় না, আয় কিংবা ব্যয় এদের কোনো আমরা কি পাবো না, এদের কোনো আমরা হচ্ছে রেশিও পাবো না, অর্থাৎ এদের কোনো অনুপাত আমরা পাবো না। তো আয় ব্যয় দিয়ে আমরা কি করতে পারি না, আমরা একতরফাকে কি করতে পারি না বলেন, নির্ণয় করতে পারি না লাভ ক্ষতি একতরফাতে। তাহলে আমরা কি করব বলো, সবাই একটু বলো। একের কি হবে? আমরা একে যেটা করি সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধনকে বাদ দেই। এই যে সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধন এই দুটোর পার্থক্য করেই আমরা কি করি, আমরা একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয় করি, ঠিক আছে। ওকে, আর একটু জুম করতে হবে। আচ্ছা, জুম করে দিচ্ছি, সমস্যা নাই। ওকে, তাহলে 1 নম্বরের আমাদের আনসার ছিল কি ভাইয়া? 1 নম্বরের আনসার ছিল হচ্ছে আমাদের যে সমাপনী মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বাদ দেওয়া হয়। এই সমাপনী মূলধন এবং প্রারম্ভিক মূলধনের পার্থক্য দিয়ে আমরা মূলত কি করি, আমরা করি হচ্ছে তোমাদের, ঠিক আছে, আমরা করি হচ্ছে তোমার লাভ ক্ষতি নির্ণয়। আচ্ছা, 2 নাম্বারটাতে চলো। 2 নাম্বারটা দেখো কি বলছে। 2 নাম্বারে আমরা একটা ছোট ম্যাথ পেয়েছি। 2 নাম্বারে দেখো, 2 নাম্বারে বলা হয়েছে যে জনাব প্রবালের 2014 সালের 1 জানুয়ারি, ওকে, প্রবাল সাহেবের দেখেন 2 নাম্বার, জনাব প্রবালের 2014 সালের 1 জানুয়ারি তারিখে 1,50,000 টাকা সম্পদ, 30,000 টাকা দায় ছিল। আচ্ছা, সম্পদ যদি হয় 1,50,000 টাকা এবং দায় যদি হয় 30,000 টাকা, ঠিক আছে, তাহলে আমরা মালিকানা সত্ত্ব কত পাবো ভাইয়া বলো তো? মালিকানা সত্ত্ব পাবো হচ্ছে 1,20,000 টাকা। এটা হচ্ছে আমাদের কাছে ই। হ্যাঁ, উক্ত বছর তার নিট মুনাফা 20,000 এবং উত্তোলন 10,000 টাকা ছিল। তাহলে জনাব প্রবালের সমাপনী মূলধন কত? ওকে, তাহলে আমরা শুরুতেই 1 তারিখে সম্পদ এবং দায়ের পার্থক্য করে আমরা মূলধন পেয়েছি কত? 1,20,000 টাকা, ঠিক আছে। শুরুর সম্পদ এবং দায়ের পার্থক্য করে আমরা প্রারম্ভিক মূলধন পেয়েছি 1,20,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব উত্তোলনকে, বাদ দিব 10,000 টাকা, আর আমরা নিট মুনাফাকে প্লাস করব 20,000 টাকা। তার মানে আমরা যদি 10,000 বাদ দিয়ে 20,000 যোগ করে আনসার হচ্ছে 1,30,000। সো 2 এর আনসার হচ্ছে এখানে গ নাম্বার, ঠিক আছে। 2 এর আনসার হচ্ছে আমাদের এখানে
কি নাম্বার? গ নাম্বার, 1,30,000 টাকা। 1,20,000 থেকে উত্তোলন চলে গেল, তাহলে 1,10,000 থাকবে, আর এখানে হচ্ছে 20 যোগ হবে, তাহলে 1,30,000 টাকা হবে। ঠিক আছে, সিম্পল ক্যালকুলেশন। কিন্তু তারপরে অনেকে ভুল আনসার দিচ্ছ দেখি। সিম্পল ক্যালকুলেশন, তারপরে অনেকে ভুল আনসার দিচ্ছ। ওকে, তারপরে দেখো 3 নাম্বারটাতে কি বলছে। 3 নাম্বারটাতে কি বলছে খেয়াল করো। 3 নাম্বারটাতে বলা হয়েছে, আমি একটু জুম করি আর একটু, হ্যাঁ 3 নাম্বারটা একটু জুম করি। ওকে, 3 নাম্বার, প্রতি মাসের শুরুতে 3 নাম্বারে বলছে প্রতি মাসের শুরুতে 1,000 টাকা হারে সারা বছর উত্তোলন করা হলো, 10% হারে উত্তোলনের সুদ কত হবে বলেন। প্রতি মাসের শুরুতে, আমরা যদি মাসের শুরুতে ওকে, প্রতি মাসের শুরুতে যদি আমরা কি করি নির্ণয় করি, তাহলে 1,000 টাকা ইন্টু কত হবে 10%, তাহলে 1,000 টাকা 10% মানে কত ভাইয়া 100 টাকা। এবার আমাকে বলছে আমার প্রতি মাসের শুরুতে যদি হয়, তাহলে আমরা হচ্ছে কত, শুরুতে হচ্ছে আমরা 6.5 মাসের সুদ নির্ণয় করি 6.5, তাহলে এখানে কত আসবে 650। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 650, আনসার হচ্ছে 650। ঠিক আছে, আনসার 650। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে কি বলা হয়েছে, বলছে কোনটিকে একতরফা দাখিলা পদ্ধতি সংরক্ষণ করা হয় না। মনে রাখবেন, একতরফা দাখিলা পদ্ধতিতে আমরা আয় ব্যয় হিসাবকে সংরক্ষণ করি না, তার মানে নামিক হিসাবকে সংরক্ষণ করি না নরমালি। হ্যাঁ, নরমালি আমরা একতরফাতে নামিক হিসাবকে সংরক্ষণ করি না। ঠিক আছে, আচ্ছা, প্রত্যেক মাসের শেষ তারিখে, আচ্ছা এইগুলো একটু হচ্ছে ওকে সমস্যা নেই, তারপরে করে দেই। এগুলো একটু হচ্ছে খুবই সেকেন্ড পেপারে কোশ্চেন 2-1টা যুক্ত হয়েছে এখানে। ওকে, তো প্রত্যেক মাসের শেষ তারিখে 400 টাকা করে উত্তোলন করা হলো, 400 টাকা যদি উত্তোলন করে, তাহলে 10% মানে কত 40 টাকা। হ্যাঁ, তো শেষ তারিখে উত্তোলন করলে 5.5% সুদ নির্ণয় করতে হবে, তাহলে 4×5 20 আর হচ্ছে 4×5 এটা, তাহলে 400 কত হবে, এখানে আনসার হচ্ছে কত 220 হবে মেবি। তোমরা একটু দেখো তো, আনসার 220 হওয়ার কথা। আমি একটু দেখি ক্যালকুলেটর কোথার। ওকে, এটা শিওর হয় নাই আর কি। হ্যাঁ, 40 × 5.5, হ্যাঁ 220, আনসার হচ্ছে 220, কারেক্ট। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আসো, এখানে কি বলছে একটু খেয়াল করে দেখো। যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতিতে নীতিমালা পরিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় না, তাকে বলা হয় একতরফা দাখিলা পদ্ধতি। যে পদ্ধতিতে দুতরফা দাখিলা পদ্ধতির নীতিমালা পরিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় না, তাকে বলা হয় একতরফা দাখিলা পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতিতে নিট লাভ জানার জন্য কি প্রস্তুত করতে হয়? আমরা নিট লাভ জানার জন্য তৈরি করি হচ্ছে, বলো কি তৈরি করি আমরা এখানে নিট লাভ জানার জন্য? বৈষয়িক বিবরণী তৈরি করি আমরা। আসলে এটা হচ্ছে বৈষয়িক বিবরণী হবে, হ্যাঁ, বিষয় না হয়ে বৈষয়িক বিবরণী হবে, বৈষয়িক বিবরণী। আচ্ছা, তারপরে 8 নাম্বারটা হচ্ছে দেখো, বলছে একতরফা দাখিলা পদ্ধতি কোন ধরনের হিসাব পদ্ধতি? এটি একটি অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি, এটি একটি অবৈজ্ঞানিক হিসাব পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম, আর দুতরফার ক্ষেত্রে হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। ওকে, আচ্ছা, তারপরে আসো, কোনটি একতরফায় সম্ভব নয়? একতরফায় কোনটি সম্ভব নয় বলেন? একতরফায় আমরা রেওয়ামিল তৈরি করতে পারবো না, আমরা রেওয়ামিল তৈরি করতে পারবো না। একতরফা দাখিলা পদ্ধতি কোন ধরনের হিসাব পদ্ধতি? অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ। তারপর হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? একতরফা দাখিলা পদ্ধতি কাকে বলে? এটা হচ্ছে আমাদের হচ্ছে কি বলে তো, এই পদ্ধতি কোন নির্দিষ্ট পদ্ধতি বোঝায় না। ওকে, যে পদ্ধতিতে লেনদেন ডেবিট ও ক্রেডিট লিপিবদ্ধ করা হয়, এটা তো দুতরফা দাখিলা পদ্ধতি। আচ্ছা, এখানে আমাদের যেটা হয়, যে পদ্ধতিতে কোনো লিখিত হিসাব রাখা হয় না। এখন দেখেন, একতরফা দাখিলা পদ্ধতিতে একটি পক্ষ ডেবিট, একটি পক্ষ ক্রেডিট, আর একটা হচ্ছে কোনো পক্ষ ডেবিট কিংবা ক্রেডিট না। তাহলে আমরা মনে রাখবো যে এখানে আমরা যে পদ্ধতিতে কোনো লিখিত হিসাব রাখা হয় না, এটা নাকি যে পদ্ধতিতে লেনদেন ডেবিট ও ক্রেডিট লিপিবদ্ধ করা হয়, এইটা নাকি খ গ? তাহলে একতরফা দাখিলা পদ্ধতির হিসাব হচ্ছে ওকে। তাহলে এখান থেকে একটু একতরফার এমসিকিউ গুলো আমরা একটু দেখে নিব। ঠিক আছে, আমরা একটু সামনের দিকে যাই, একতরফার এগুলো একটু দেখে নিব। ঠিক আছে, আচ্ছা, একটু এমসিকিউ করি আমরা। ঠিক আছে, এই ম্যাথ টাইপের এমসিকিউ করি আমরা, একটু দেখি। একতরফা প্রশ্ন আসে, দুতরফার সাথে সাথে একতরফা প্রশ্ন আসে, বুঝতে পেরেছেন? দেখেন, নিচের উদ্দীপকটি পড়ো এবং 18 ও 19
নং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে যদি আমরা বলি 2015 সালে 1 জানুয়ারি তারিখে জনাব মিজানের মোট সম্পদ 2,20,000 টাকা, মোট দায় 10,000 টাকা, এটা যদি হয় তাহলে এখানে বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত ছিল? হ্যাঁ, 1 জানুয়ারিতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত ছিল? ঠিক আছে, আমি যে প্রশ্ন বলবো সেই প্রশ্নটা একদম দেখলে ওদের সিলেবাসে দেখলে সেই প্রশ্নটা দেখো আমি একবার প্রশ্ন ছবি আপনাকে দেব এরকম এরকম বলে একটা একবার আমি প্রশ্ন আপনাকে দেব। আচ্ছা, একতরফা তোমাদের বাদ। ওকে, একতরফা তোমাদের বাদ। একটু ওয়েট করো, আমি ওকে সো বাদ, একতরফা বাদ। ওটার থেকে কিছু স্বাভাবিক প্রশ্ন হয় ডাবল এন্ট্রি সিস্টেমের সাথে মিল রেখে, ওই জন্য আমি কিছু বেসিক কথা তোমাদেরকে বললাম। ঠিক আছে, সো তোমাদের আমি মূল্যবান সময় নষ্ট করবো না ভাইয়া। সো আমি যেটা করব সেটা হচ্ছে আমি তোমাদের এই রেওয়ামিল থেকে একটু এমসিকিউ দাগাই দিব। হ্যাঁ, দেখো একটু রেওয়ামিল থেকে এমসিকিউ বলে দেই। প্রশ্ন হচ্ছে রেওয়ামিল কি? ওকে, প্রশ্ন হচ্ছে রেওয়ামিল কি। তাহলে যদি বলি যে প্রশ্ন হচ্ছে রেওয়ামিল কি, সেখানে উত্তর কি হবে একটু বলো তো। এটি কি একটি হিসাব? না, এটি একটি উদ্বৃত্তের তালিকা মাত্র। তাহলে এটাও হবে না, এটাও হবে না। রেওয়ামিল কি? হিসাবের উদ্বৃত্তের তালিকা। রেওয়ামিল কি? হিসাবের উদ্বৃত্তের তালিকা। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওই বিষয়ের কথা বলি না, আমরা আনসার করি। ওকে, এখানে একের কি আনসার বলো তো? রেওয়ামিল কি আমাদের? সেটা হচ্ছে হিসাবের উদ্বৃত্তের তালিকা। হিসাবের উদ্বৃত্তের তালিকা। ঠিক আছে, একের কি নাম্বার হবে? একের খ নাম্বার হবে। ঠিক আছে, ওকে। 2 নাম্বার দেখো কি বলছে। 2 নাম্বার কি বলা হয়েছে একটু খেয়াল করে দেখো তো। কোনটি রেওয়ামিল প্রস্তুতির উদ্দেশ্য? রেওয়ামিল থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, এটা তো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে কোনটি রেওয়ামিল প্রস্তুতের উদ্দেশ্য? আমরা দুটি উদ্দেশ্য নিয়ে রেওয়ামিল তৈরি করি, একটা গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আর একটা সমতা যাচাইয়ের জন্য। ঠিক আছে, একটা গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আর একটা সমতা যাচাইয়ের জন্য। ঠিক আছে ভাইয়া, গাণিতিক শুদ্ধতা এবং সমতা। তাহলে অপশনে যদি দুটোই থাকে তোমরা কোনটাকে নিবা? সমতাকে নিবা। যে কোনো একটা দেখলে তখন ওটাকে আনসার হিসেবে কাউন্ট করবা। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো কখন রেওয়ামিল প্রস্তুত করা হয়। কখন রেওয়ামিল প্রস্তুত করা হয়? রেওয়ামিল প্রস্তুত করা হয় খতিয়ানের পর, কিন্তু আর্থিক বিবরণী তৈরির পূর্বে। কারণ রেওয়ামিল তৈরি করতে গেলে খতিয়ানের জেরে লাগবে, সেজন্য খতিয়ানের পরে। আর রেওয়ামিলটা দিয়ে আমরা করি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত, সেজন্য এর আগে। সো আনসার হচ্ছে কি বলতো? আনসার হচ্ছে এখানে গ নাম্বার। আনসার হচ্ছে ভাইয়া গ নাম্বার। ওকে, 4 নাম্বার বলছে কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। আচ্ছা, কোনটি প্রস্তুত করা বাধ্যতামূলক নয়? আমরা যদি বলি যে কোনটা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়, সেক্ষেত্রে আমরা আনসার করব হচ্ছে এখানে রেওয়ামিল আছে, খতিয়ান আছে, বিশদ বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। আমাদের রেওয়ামিল তৈরি করা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, রেওয়ামিল প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। কেন? আমরা যখন হিসাব চক্র পড়ি, হিসাব চক্রের যে আমাদের সনাতনে যে টোটাল 5 ধরনের আছে, এই 5টার মধ্যে আমাদের ঐচ্ছিক ধাপ হিসেবে কাউন্ট করা হয় কাকে? আমরা ঐচ্ছিক ধাপ হিসেবে কাউন্ট করি হচ্ছে এই রেওয়ামিলকে। ঠিক আছে, হিসাব চক্রের সনাতন পদ্ধতিতে আমরা যে 5 প্রকার হিসাব পাই, তার মধ্যে আমরা এই রেওয়ামিলকে বলি হচ্ছে ঐচ্ছিক। সো এটা প্রস্তুত করা বাধ্যতামূলক নয়। তুমি চাইলে করতেও পারো, আবার চাইলে নাও করতে পারো। ঠিক আছে ভাইয়া, ওকে। খতিয়ান উদ্বৃত্ত থেকে সাধারণ সঞ্চিতি। দেখো, খতিয়ান উদ্বৃত্ত থেকে সাধারণত কি তৈরি করা হয়? আমরা খতিয়ান উদ্বৃত্ত থেকে সাধারণত কি তৈরি করি ভাইয়া? রেওয়ামিল তৈরি করি। আমরা খতিয়ানের উদ্বৃত্ত থেকে কি তৈরি করি? আমরা রেওয়ামিল তৈরি করি। ঠিক আছে, খতিয়ানের উদ্বৃত্ত থেকে আমরা কি তৈরি করি? আমরা রেওয়ামিল তৈরি করি। আচ্ছা, তারপরে আসেন
রেওয়া মিল কখন তৈরি করা হয়? রেওয়া মিল তৈরি করা হয় নির্দিষ্ট হিসাবকাল শেষে। রেওয়া মিল তৈরি করা হয় কখন? নির্দিষ্ট হিসাবকাল শেষে। ওকে, প্রথমেও না, বছর শেষেও হচ্ছে না, আর্থিক বছরের মাঝেও হবে না, নির্দিষ্ট হিসাবকাল শেষে হচ্ছে এখানকার আনসার। তারপরে আসো, রেওয়া মিলের ছকে মোট ঘরের সংখ্যা কয়টা? রেওয়া মিলের ছকে মোট ঘরের সংখ্যা 5টা। একটা ক্রমিক সংখ্যার ঘর, একটা কি বলো ক্রমিক নং, তারপরে হচ্ছে আমার বিবরণ থাকবে, তারপরে কি বলতো খতিয়ান পৃষ্ঠা থাকবে, তারপরে হচ্ছে ডেবিট এবং হচ্ছে আমার ক্রেডিট থাকবে। টোটাল হয় বুঝি না। আমি ক্লাসে ঢুকতাম এরপর থেকে। ওকে, সো দেখো তো, আমার যদি প্রশ্ন করা হয় ভাইয়া কি যে আমার কোন ভুলটি রেওয়া মিলে ধরা পড়ে না, যদি আমি কোনো একটা লেনদেনকে একেবারেই সম্পূর্ণভাবে হিসাবের বইতে না লিখি তবে এই ভুলটা আমার ধরা পড়ে না। ঠিক আছে, ওকে। তারপরে চলো দেখো তো কি লেখা আছে এখানে, কোনটি রেওয়া মিলে ক্রেডিট ঘরে বসে। আমরা গতদিন এগুলো বলেছি যে সকল ধরনের সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে, সকল ধরনের সঞ্চিতি রেওয়া মিলে ক্রেডিট দিকে বসে। তাহলে এটা হচ্ছে আনসার, এটা ডেবিটে বসবে, এটা ডেবিটে বসবে, এটা ডেবিটে বসবে। ঠিক আছে, ওকে। এরপরে চলো 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে যে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এবং মূলধন রেওয়া মিলের কোন দিকে বসে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন যদি বলি প্রথমটি বসে ক্রেডিট দিকে, আর মূলধন পরেরটু কোথায় বসবে, এটা হচ্ছে আমাদের মূলধন হতে উত্তোলন, তাহলে উত্তোলন বসবে ডেবিট দিকে, তাহলে এটা হচ্ছে ডেবিট দিকে। ঠিক আছে, প্রশ্নটা হচ্ছে যে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এবং মূলধন হতে উত্তোলন, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন আর মূলধন হতে উত্তোলন, তাহলে এটা দায়, প্রথমটি ক্রেডিটে পরেরটি ডেবিটে। তারপরে আসেন বিমা সালামি শিক্ষানবী সালামি। বিমা সালামি এবং শিক্ষানবী সালামির কথা যদি আমি বলি তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমার বিমা সালামি এবং শিক্ষানবী সালামি, বিমা সালামি আমার জন্য ব্যয়, বিমা সালামি আমার জন্য কি বলতো ব্যয়, এটা আমার জন্য হচ্ছে কি ভাইয়া বলতো ব্যয়, আর এটা হচ্ছে আমার জন্য কি বলতো, এটা হচ্ছে আমার জন্য আয়। তাহলে এখানে কি হবে, দুটির অর্থ ভিন্ন, দুটির অর্থ ভিন্ন। ঠিক আছে, দুটির অর্থ ভিন্ন। কথা আগে পরে আসতেছে। আচ্ছা, আমি একটু দেখছি, কথা কথা আগে পরে আসতেছে। সাউন্ড প্রবলেম হচ্ছে, ওটা শুনতে পাচ্ছে না, সবাই একই কমেন্ট করতেছে। আবার দিলে না মাইক্রোফোন যদি ডিস্টার্ব করছে কি ডিস্টার্ব মোবাইলে, হ্যাঁ মোবাইলে কিন্তু ডিস্টার্ব করে। এটা আগে পড়ে দিই, সাউন্ড নাই নাকি আগে পড়ে তুই শুনতে শুনেন না, সাউন্ড নিয়ে সমস্যা, সবাই সাউন্ডের সমস্যা, আগে পরে আসতেছে সাউন্ড সমস্যা, একই কথা। লাইভ কেটে আবার দিচ্ছি। আচ্ছা, লাইভটা কেটে আমরা আবার একটু লাইভে আসি, ঠিক আছে? দেন লাইভ কাটেন, লাইভ কাটেন।